স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা, শৈলী তুই হ্যাঁ দেখেছিলি আগের দিনের ভিডিওগুলো দেখেছিলি? শৈলী, না না দেখা হয়নি, আমি প্রজেক্টই করে যাচ্ছি দুদিন ধরে, অনেকগুলো প্রজেক্ট বাবা, দিয়ে দিয়েছে একেবারে। দেখে নিবি কিন্তু। শোন, আগের দিন যা পড়েছি হয়তো আজকে তোর হ্যাঁ বুঝতে অসুবিধা হবে না, কিন্তু কোঅর্ডিনেশন কমপ্লেক্স আমি যেভাবে পড়াচ্ছি, ঠিক আছে, তুই যদি পর পর না পড়তে থাকিস তুই কিন্তু ভুলতে থাকবি। এটা এরকমই একটা জিনিস। হয়তো আগের দিনেরটা খুবই একটা সিম্পল জিনিসপত্র পড়িয়েছিলাম বলে তোর এখন আজকের দিনের পড়াটা বুঝতে অসুবিধা হবে না, ঠিক আছে, বাট এর পরে যদি না পড়িস তাহলে খুব বুঝতে অসুবিধা হবে তখন, ঠিক আছে। আমি আগের দিয়েই বলে দিলাম, বুঝেছি। প্লিজ এটাকে কিন্তু কন্টিনিউ সাথে সাথে পড়তে থাকবি। আচ্ছা, তাহলে সায়ঙ্কি আগের দিন আমরা মোটামুটি তোর ইনস্টেবিলিটি কনস্ট্যান্ট, স্টেবিলিটি কনস্ট্যান্ট এত দূর অবধি করেছিলাম। আজকে আমরা, করে নিয়েছিলাম। হ্যাঁ, আজকে আমরা তাহলে কমপ্লেক্স কম্পাউন্ড আর কোঅর্ডিনেশন কম্পাউন্ড, এবার এখান দিয়ে আমরা মেন চ্যাপ্টারে ঢুকছি এখান থেকে, ঠিক আছে। কমপ্লেক্স কম্পাউন্ড আর কোঅর্ডিনেশন কম্পাউন্ড আমরা দেখেছিলাম যে হুম হুম। অ্যাডিশন কম্পাউন্ড দু ধরনের হয়। আমরা আগের দিন দেখে নিয়েছিলাম অ্যাডিশন কম্পাউন্ড যেটা হয়, অ্যাডিশন কম্পাউন্ড মানে দুটো বা দুটোর বেশি সল্ট যদি একসাথে জুড়ে দেওয়া যায় কেমিক্যালি তাদেরকে আমরা অ্যাডিশন কম্পাউন্ড বলি। তারা দুভাবে বিভক্ত করা যায়, কিসের ওপর ভিত্তি করে? অন দ্য বেসিস অফ দেয়ার বিহেভিয়ার ইন অ্যাকোয়াস সলিউশন। এটা আশা করি মনে আছে। একটা ছিল ডাবল সল্ট আর এটা হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড। ডাবল সল্ট ছিল অ্যাকোয়াস সলিউশনে যাওয়ার পর কি হবে, জলে মেশানোর পর আয়ন্সগুলো নিজের অস্তিত্ব পাবে। আয়ন্স গুলো পাওয়া যায় হ্যাঁ, শুধু। হুম। আয়ন্সগুলোতে ভেঙে যাবে। কিন্তু কোঅর্ডিনেশন কমপ্লেক্স কি হয়, অ্যাকোয়াস সলিউশনে যাওয়ার পর দেখা গেছে আয়ন্স মানে ভাঙে সবকটা না। পজিটিভ পাওয়া যায় হ্যাঁ, না। সব কটা আয়ন্সের পজিটিভ টেস্ট পাওয়া যায় না। এগুলোতে সব কটা পজিটিভ পাওয়া যায়, এখানে সব কটা পজিটিভ পাওয়া যায় না, মানে নেগেটিভ পাওয়া যায় সব, ঠিক আছে, সব কটা পজিটিভ পাওয়া যায় না, এরকমভাবে বলবি, ঠিক আছে। হুম আচ্ছা, তাহলে এবার একটা ওভারক্যাপ দিয়ে দিলাম আগের দিনের। এবার বলছে কমপ্লেক্স কম্পাউন্ড, এবার কোঅর্ডিনেশন কম্পাউন্ডই আমাদের বেসিক্যালি পড়তে হবে, আমাদের ডাবল সল্টের ওপর সেরকম কিছু পড়ার নেই, ঠিক আছে। আমাদের চ্যাপ্টারটা হচ্ছে এই কমপ্লেক্স কম্পাউন্ড বা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ওপর। কী বলছে? বলছে অন দ্য বেসিস অফ স্টেবিলিটি অফ complex ions, on the basis of stability of complex ions are further divided as follows. যদি তুই কমপ্লেক্স আয়নকে নিস এবং কমপ্লেক্স আয়নকে আবার যদি ভাগ করিস, কার ওপর ভিত্তি করে? অন দ্য বেসিস অফ স্টেবিলিটি, মানে স্টেবিলিটির ওপর বেসিস করে তুই যদি ভাগ করতে শুরু করিস, তাহলে আমি এইভাবে ভাগ করতে পারি। প্রথম এক হচ্ছে পারফেক্ট কমপ্লেক্স, একটা টাইপ কি পারফেক্ট কমপ্লেক্স। কি হয় পারফেক্ট কমপ্লেক্স কম্পাউন্ডগুলো কীরকম হয়? কমপ্লেক্স কম্পাউন্ড উইচ ডু নট গিভ টেস্ট অফ দ্য কনস্টিটিউয়েন্ট আয়ন্স ইন দেয়ার অ্যাকোয়া সলিউশন, যেটা আগে আমরা পড়ে এসেছি। অ্যাকোয়া সলিউশনে যাওয়ার পর ওর মধ্যে যে আয়ন্সগুলো রয়েছে তার সবকটার পজিটিভ টেস্টও দেবে না। ডিগ্রি অফ ডিসোসিয়েশন ইজ ভেরি লো, ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা, মনে পড়ে? ইকুইলিব্রিয়ামে পড়েছিলাম, হুম হ্যাঁ। হুম হুম যদি এ বি হুম। থাকে, ইকুইলিব্রিয়ামে ভাঙে এ প্লাস প্লাস বি মাইনাসে, তাহলে এর একটা ডিগ্রি অফ ডিসোসিয়েশন হয়। তাই জন্য বলতাম এটা যদি কনসেন্ট্রেশন সি হয় তাহলে এটা সি আলফাতে ভাঙবে, হ্যাঁ, এটা তখন সি মাইনাস সি আলফা পড়ে হুম থাকবে। হুম আর সি আলফা এই, এটা হচ্ছে T=0 টাইমে, এটা T=T টাইমে, মনে আছে এরকম বলেছিলাম যে, হুম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাই হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তাহলে এবার যদি কমপ্লেক্সটা যদি ভাঙেই না, কমপ্লেক্সটা যদি ভাঙতেই না চায়, তাহলে কি হবে? ডিগ্রি অফ ডিসোসিয়েশনকে খুব লো হতে হবে। ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা কম, তাই না? যত ডিগ্রি অফ ডিসোসিয়েশন কম হুম তত ডিসোসিয়েশন কম হবে, ডিসোসিয়েশন তত কম হবে। বোঝাতে পারছি না? হুম হুম, বুঝতে তাহলে পারছি। আয়ন্সে কখন ভাঙবে না? যখন ডিগ্রি অফ ডিসোসিয়েশন খুব লো হবে, ভেরি লো। গিভস নো পিপিটি উইথ রিএজেন্ট,
কোনো ধরনের পিপিটি দেবে না কোনো রিয়েজেন্টের সাথে। কারণ কি, ও তো আয়ন্সে ভাঙছেই না, তাই কোনো রিয়েজেন্ট দিয়ে তুই রিয়াক্ট করিয়ে ওটার প্রেসিপিটেট ফেলতে পারবি না। বোঝা গেল না গেল না? হুম। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। আচ্ছা, হ্যাঁ কে হ্যাঁ। আর কে এফ আর কে এফ মানে তো স্টেবিলিটি কনস্ট্যান্ট বা ফর্মেশন কনস্ট্যান্ট খুব হাই হতে হবে, তাহলেই তো ওটা স্টেবল বলবো আমরা। বল, স্টেবিলিটি কনস্ট্যান্ট বা ফর্মেশন কনস্ট্যান্ট খুব হাই হতে হবে, তাহলেই তো ওটাকে আমরা স্টেবল বলবো। হুম। স্টেবল বলবো, হ্যাঁ। হুম। এবার চলে যায় এখানে একটা এক্সাম্পল দিয়েছি যে CuCN হোল টুয়াইস, এটা হচ্ছে কপার সায়ানাইড। কপার সায়ানাইড তুই যদি মানে রেখে দিস, ও ডিসোসিয়েট করে কপার সায়ানাইড আর এর সাথে হচ্ছে CuCN হোল টুয়াইস, এটা সায়ানোজোন, একটা টক্সিক গ্যাস, ঠিক আছে, এটা বেরিয়ে যায়। এবার CuCN যেটা রয়েছে, ঠিক আছে, এ কী করে, এ যদি আমি এক্সেস KCN এর সাথে যদি রিয়াক্ট করাই, ও এরকম একটা পারফেক্ট কমপ্লেক্স তৈরি করতে সক্ষম হয়। K3CuCN হোল 4 কি আছে, K3CuCN হোল 4। আচ্ছা সয়েলি ভালো করে দেখবি এই জায়গাটায়, আমি একটা নতুন আগের দিনও শিখিয়েছি, আজকে আবার শেখাচ্ছি। এটাকে ভাঙলে 3K+, আমরা জানি যে যে এইটা যে হে লি না কা রব সে ফরিয়াদ, এখানে সবার মাথায় কি হয়, +1+1+1+1+1, আর বেটা মাঙ্গে কন্যা সুন্দর বাপ রাজি, এদের মাথায় সব হয় +2+2+2+2+2+2+2, মনে আছে? হ্যাঁ কি না? মনে আছে। আচ্ছা, তাহলে এখানে কে রয়েছে, কে মানে হচ্ছে পটাশিয়াম, মানে +1 হবে। কটা কে রয়েছে, 3খানা, তাহলে 3K+। তাহলে এই যে বড় ব্র্যাকেটের আন্ডারে যেটা রয়েছে, এর মাথায় কতগুলো নেগেটিভ চার্জ থাকবে, 3টে। তাহলেই না এই পুরো জিনিসটা নিউট্রাল হচ্ছিল, তাহলেই তো এই পুরো জিনিসটা নিউট্রাল হয়ে যাচ্ছিল। তাহলে CuCN হোল 4 -3 এরকম থাকবে। এবার আমি এই কপারের মাথায় কত আমার অক্সিডেশন চার্জ আছে সেটা বের করতে হবে, অক্সিডেশন নাম্বার। কীভাবে করবো, এক একটা CN আমরা জানি CN মাইনাস, এক একটা CN -1 করে হয়। তাহলে কটা CN আছে ভাই, 4টে। তাহলে আমি বলতে পারি x প্লাস -1 ইন্টু 4 ইজ ইকুয়াল টু -3। তাহলে হবে x -4 ইজ ইকুয়াল টু -3। তাহলে x 4 -3 ইজ ইকুয়াল টু +1। তাহলে এখানে কপারের মাথায় কত চার্জ আছে, মানে অক্সিডেশন নাম্বার কত, +1। বোঝা গেল না গেল না? এইভাবে অক্সিডেশন নাম্বার বের করতে হয়। শৈলী শিখে নে, এটা আগের দিন শিখিয়েছিলাম, তুই তো ছিলি না। তাহলে কপারের মাথায় কত চলে এলো, অক্সিডেশন নাম্বার +1। তাহলে K3 CuCN হোল 4 is a so much stable, its Kf is so high and degree of dissociation is very low. So কোনো রিয়েজেন্ট দিয়ে রিয়াক্ট করলে কোনো পিপিটি পাওয়া যায় না। যেরকম K3CuCN হোল 4 H2S যদি করিস, তুই কোনো ধরনের রিয়েজেন্ট পাবি না, কোনো ধরনের পিপিটি পাবি না। H2S এর রিয়েজেন্ট দিয়ে ট্রিট করছি, কিন্তু কোনো ধরনের প্রেসিপিটেট পেলাম না। বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? বাংলায় বলে অধিক্ষেপণ পাওয়া যাবে না, তাই না? অধক্ষেপণ নাকি অধিক্ষেপণ? হ্যাঁ, অধক্ষেপ, হ্যাঁ, অধক্ষেপ পাওয়া যাবে না, হয়ে গেল। এবার নোট, কোনো কম্পাউন্ডে 100% পারফেক্ট কমপ্লেক্স হতে পারে না, মানে এরকম কোনোদিনই সম্ভব নয় যে এটা তার স্টেবিলিটি কনস্ট্যান্ট একদম ইনফিনিটি বিশাল হাই, আলফা একদম 0, ঠিক আছে, আর কোনো রিয়েজেন্টই ওর পিপিটি ফেলতে পারছে না, এটা পসিবল হয় না। এই নোটটা একটু মাথায় রাখবি, এটা এটা কোনদিন তো কোশ্চেনে জিজ্ঞেস করবে না, ঠিক আছে, এটা এটা নিজের জানার জন্য যে কোনো দিনই কোনো কমপ্লেক্স 100% পারফেক্ট কমপ্লেক্স হতে পারে না। সো নেগলিজিবল অ্যামাউন্টে এই কমপ্লেক্সটা ডিসোসিয়েট করবে, বাট দ্যাট ইজ নট এনাফ ফর পিপিটি। মানে ডিসোসিয়েট করছে, তুই যদি খুব ভালো করে তুই যদি কোনো স্পেকট্রোস্কোপিক ডেটা নিস, ওর কী বলবো,
সলিউশন নিয়ে ওরা একটা স্পেকট্রোস্কোপি ডেটা বের করেছে, ওখানে দেখবি ছোট ছোট পিক তুই পাবি, হ্যাঁ এই আয়নগুলো প্রেজেন্ট আছে বোঝা যায়। তাহলে ওটা কীভাবে বোঝা যায়? ওটা হচ্ছে বোঝা যায় যে নিশ্চয়ই আয়ন ডিসোসিয়েট করেছে ওই কমপ্লেক্স থেকে, ঠিক আছে। বাট ওটা যৎ সামান্য, মানে ওটা পিপিটি দিয়ে ধরা যায় না। কোনো রিয়েজেন্ট ওটার সাথে রিয়াক্ট করে প্রেসিপিটেট তৈরি করতে পারবে না, ওটা এতটাই সামান্য অ্যামাউন্টে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট হয় দেখ ইমপারফেক্ট কমপ্লেক্স। তাই উল্টো উল্টো হবে, কমপ্লেক্স কম্পাউন্ড হুইচ গিভ টেস্ট অফ ইটস অল কনস্টিটিউয়েন্ট আয়ন্স ইন দেয়ার অ্যাকোয়া সলিউশন। তার মানে কি, যত আয়ন্স আছে সবার টেস্ট পজিটিভ দেবে। ডিগ্রি অফ ডিসোসিয়েশন তাহলে খুব হাই হবে, মানে চট করে ভেঙে যাবে। আর প্রেসিপিটেট দেবে সবার সাথে অবভিয়াসলি। আর এদের স্টেবিলিটি বা ফরমেশন কনস্ট্যান্ট খুব কম হবে, লো হবে। কে এফ অথবা কে এস লো হবে। বোঝা গেল না? গেল না? বুঝেছি। গেল। তাহলে একটা এক্সাম্পল যেরকম আমি তোকে দিয়ে রেখেছি, সিডিসিএন হোল টুয়াইস প্লাস কেসিএন কে টু সিডিসিএন হোল ফোর, এটা তৈরি হয়। তুই যেই এটাকে একপাশে দিবি, কে প্লাস প্লাস সিডিসিএন হোল ফোর টু মাইনাস, এখানে এইচ টু এস দিলে সিডিএস এর প্রেসিপিটেট পড়ে যায়, ইয়েলো পিপিটি। ঠিক আছে? হ্যাঁ, তোমরা একটুখানি আমাকে বের করে দেখাও তো এইটার অক্সিডেশন নাম্বার কত হবে। কে টু সিডিসিএন হোল ফোর, এই ক্যাডমিয়ামের অক্সিডেশন স্টেটটা বের করে বল তাড়াতাড়ি, 2 মিনিট সময় আছে। একটু দাঁড়াও, আমার পেনে কালি পড়ছে না। আচ্ছা ঠিক আছে। +2। ক্যাডমিয়াম +2, চেক করা যাক। সহেলি তোর কত এসছে? হ্যালো, কোথায় চলে গেছে? হ্যালো, কত এসছে তোর? দাঁড়াও আইডি আমার। এই বেটা এখনো হয়নি। দেখ 2K+, দুখানা এখানে কে কিছু একটা প্লাস। আবার প্রবলেম কি আছে? 2K+ সিডিসিএন হোল ফোর, দুটো প্লাস আছে এখানে। 2K+, মানে দুটো পজিটিভ চার্জ। তাহলে এই গোটাটার কি নেগেটিভ চার্জ হলে পুরোটা নিউট্রাল হবে? অবভিয়াসলি -2। তাহলে এবার এটা নিয়ে কাজ -2। কর। এবার এক একটা সিএন -1 করে হয়, তাহলে এবার কি করব, এটা যদি আমি এক্স ধরে নিই, তাহলে এক্স প্লাস -1 × 4, হ্যাঁ, -1 × 4 ইজ ইকুয়াল টু -4। তাহলে এক্স -4 ইজ ইকুয়াল টু -2। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 4 - 2, মানে +2। ঠিকই তো বলেছে। তাহলে সয়নিক এই সায়ঙ্কি ঠিকই করেছে, +2। ঠিক আছে, +2 হবে তাহলে।
তাহলে এটা হয়ে গেল আমার +2, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলছে, কোন কমপ্লেক্স পারফেক্ট আর কোন কমপ্লেক্স ইমপারফেক্ট থিওরিটিক্যালি এরকম বলা পসিবল না, এক্সপেরিমেন্ট না করে বলা যাবেই না। There is no sharp line between perfect complex and imperfect complex. Perfect or imperfectness of a complex depends upon nature and concentration of a reagent, ঠিক আছে। এটা কনসেন্ট্রেশন এবং রিয়েজেন্টের নেচারের উপর ডিপেন্ড করে। যেমন একটা এক্সাম্পল দিই, ধর এরকম একটা কমপ্লেক্স আছে, সিলভারের কমপ্লেক্স AgNH3 হোল টুয়াইস প্লাস, ঠিক আছে। আচ্ছা বলতো এইটাতে এজির অক্সিডেশন স্টেট কত? AgNH3 হোল টুয়াইস প্লাস, এজির অক্সিডেশন স্টেট কত হবে? বল, কে বলতে পারবি? এটার পর থেকে কন্টিনিউয়েশন করেছো তো? হ্যাঁ হ্যাঁ, এর আগে খুব একটা ইম্পর্টেন্ট কিছু বলিনি, আর দেখে নিস তুই ভিডিও, না বুঝতে পারলে জিজ্ঞেস করে নিবি। আচ্ছা, বল এজির অক্সিডেশন স্টেট কত হবে? সায়ঙ্কি বলতো, NH3-র বা সায়ঙ্কি, সয়লি, সায়ু, তিনজনের মধ্যে যে বলতে পারবে দেখি, NH3-র মাথায় কত চার্জ থাকে? NH3 মানে জানিস তো, অ্যামোনিয়া, অ্যামোনিয়া। NH3 মানে ফোর সেটা জানি। NH3-র ফোর মাথায়, থাকে কি? NH3-র মাথায় কত চার্জ থাকে? 4। হুম। আরেকবার ভাবছি ক্লাস 2-তে ভর্তি হব আমি। কবে থেকে NH3-তে তোরা এরকম চার্জ লিখছিস? ও শুধু কি? তো, হ্যাঁ, অ্যামোনিয়া গ্যাস লিখে তো এরকম লিখে দিস, অ্যামোনিয়ার মাথায় কোনো চার্জ থাকে? অ্যামোনিয়া নিউট্রাল, ও আচ্ছা আচ্ছা, অ্যামোনিয়া নিচেরটা নিউট্রাল, ওপরে বললে। অ্যামোনিয়া নিউট্রাল, অ্যামোনিয়ার কাছে কোনো চার্জই থাকে না। তাহলে এটা তো চার্জ জিরো, তাহলে এটা যদি আমি এক্স ধরি, তাহলে এক্স প্লাস 0 × 2 ইজ ইকুয়াল টু +1, এখানে +1 আছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু +1, তাহলে এজির মাথায় কত প্লাস আছে এখন? +1। এজির অক্সিডেশন স্টেট কত? +1। বোঝা গেল না গেল না? ও ক্লিয়ার? না, এবার তো বলো না। আরেকবার বলবো? আরেকবার বলো। আচ্ছা, AgNH3 হোল টুয়াইস প্লাস, এরকম আমার একটা কমপ্লেক্স দেওয়া আছে, আমি বলেছি এজির মাথায় কত অক্সিডেশন চার্জ আছে, ঠিক আছে। এজির মাথায় কত অক্সিডেশন চার্জ আছে আমি এক্স ধরছি। এবার NH3 এটা হচ্ছে, এটা নিউট্রাল, এটা নিউট্রাল একটা গ্যাস, এর মাথায় কোনোদিন তুই চার্জ লিখেছিস আজ অব্দি? NH3-র মাথায় প্লাস, NH3-র মাথায় মাইনাস, এরকম লিখেছিস কোনোদিন? তো লিখিসটি, তার মানে কি? তার মানে নিউট্রাল, তাহলে নিউট্রাল মানে চার্জ হচ্ছে জিরো। তাহলে আমি কি করব, এক্স প্লাস কতগুলো জিরো হবে? দুটো, তা 2 × 0 ইজ ইকুয়াল টু কত আছে টোটাল চার্জটা? +1, +1। তাহলে এক্স প্লাস 0 ইজ ইকুয়াল টু +1, তাহলে এক্স ইজ ইকুয়াল টু +1 লিখতে পারি। +1, আবার বলে -1। আরে না, আমি ভুল লিখেছি। হ্যাঁ, তাহলে এবার হয়ে গেল +1। ঠিক আছে। তাহলে এজির অক্সিডেশন স্টেট কত হলো? +1। বোঝা গেল না গেল না? হ্যাঁ হ্যাঁ, এবার বুঝেছি। এই অক্সিডেশন স্টেট বের করাটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট এখানে, বারবার বলছি। দেবার দেখ, এখানে যেটা বোঝানো ছিল সেটা হচ্ছে, একটা মিনিট দাঁড়া, কলকাতায় ঠান্ডা ঠান্ডা পড়লো না পড়লো না? হ্যাঁ, পড়েছে পড়েছে। সকালের দিকে লাগছে ঠান্ডা। আমাদের এখানে তো জমিয়ে দিচ্ছে। সকালের দিকে চাদর তোমার লাগে। ঠান্ডা পড়ে গেছে? আমাদের তোরা ফ্যান ট্যান চালাস বা চালাস না? কি বললে? তোরা ফ্যান ট্যান, আমাদের এখানে এখন টেম্পারেচার 15-16। বাবা। ফ্যান
তলায় বেশিক্ষণ বসে আছে মানে হ্যাঁ, আর আমাদের ফ্যান তো একে চলছে। সেও আমিও এখনো এখানে একই ফ্যান চালিয়েছি, বাট আমি ওপরে পুরো সোয়েটার ফোয়েটার পরা, নিচে হাফ প্যান্ট পরা যদিও, কিন্তু এখানে বেশ মানে ঠান্ডা ভালোই আছে। মানে ঠান্ডা সোয়েটার বার করা হয়ে গেছে। ভাই বলছি না 15 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখ আমাদের সোয়েটারের অবস্থায় আসেন। 15 ডিগ্রি সেন্টিগ্রেড আর আমাদের রাতে, সোয়েটার বেরিয়েছে কিন্তু পরিনি এখনো। আর রাতে এখানে তোর মোটামুটি 10-12-তে নেমে যাচ্ছে। তার মানে আর 1 মাস, মানে ডিসেম্বরে কি হবে? ডিসেম্বরে এখানে 0-তে নামে টেম্পারেচার। বরফ ফরফ পড়ে। বরফ পড়বে না, হ্যাঁ বরফ তো বিলো 0-তে গিয়ে পড়ে, ওটা বিলো ক্রিটিক্যাল পয়েন্টে গিয়ে না পড়ে। মানে পড়ে ওখানে। না না, পাগল নাকি, পাহাড় নাকি বরফ পড়বে? তবে এবার তো নাকি কি এল নিনো না কি একটা বেশ ও বললো। এলনিনো। আর এখানে আর বলিস না, তার মধ্যে সব ওই পারেলি জ্বালায়। পারেলি জানিস কি বলে? পারেলি, পিরালি, পিরালি। না। পিরালি হচ্ছে ওই যখন ধর আমার এটা চাষের জমি, চাষের জমিতে আমি চাষ করেছি, আমার ধান উঠেছে, এবার ধানটা যখন কেটে দেবো, তা কেটে দিলে আমার কি হবে? কেটে দিলে তো আমার এই পোর্শনটা আমি কেটে ধানটা নিয়ে নিলাম, এবার এই নিচের যে পাটটা রয়ে গেল না, এরকম নিচে তো আর আমার পাট অনেকগুলো রয়ে যাবে, এরকম এরকম পাট রয়ে গেল, এইগুলো যদি ট্রাক্টর দিয়ে তুলতে চায় অনেক খরচা, তাই এখানে কি করে আগুন লাগিয়ে দেয়, এগুলোতে আগুন আগুন লাগিয়ে দিয়ে দেয়। জ্বালিয়ে দেয়, হ্যাঁ এটা হ্যাঁ, পড়েছিলাম। এগুলোতে পারেলি জানানো। এবার এটা এখানে এত পরিমাণ পসিবিলিটি ধোঁয়া, আর চারিদিক শুধু ধোঁয়া আর ওটা ধোঁয়া। ওটাই পরের বছরের জন্য ইয়েও হয়ে যায়, তো ফার্টিলাইজার পলিউশন, হিসেবেও কাজ করে। ফার্টিলাইজার কাজ করে কিন্তু খুব পলিউশন হয়, হ্যাঁ ওটা খুব পলিউশন। এখানে তুই সকালবেলা তোর চোখ জ্বালা করবে, তুই যদি রাস্তায় যাস, মানে এত ধুলো, ধোঁয়া, তোর মনে হবে ফগ, কিন্তু আসলে ওটা ফগ নয়, ওটা হচ্ছে ধোঁয়া। মানে এখানে একরকে একর কুয়াশা তো ক্ষেত। হচ্ছে, হ্যাঁ, কুয়াশা টুয়াশা তো হচ্ছে। কুয়াশার থেকে বেশি তো ওই ধোঁয়া। তোদের আমি একদিন দেখাবো ফটো তুলে, মানে তোর মনে হবে এটা কুয়াশা, বাট বেসিক্যালি ওটা ধোঁয়া, ওটা কুয়াশা না, ওটা কুয়াশা একদমই না, ওটা ধোঁয়া, পুরো একদম ঘন ধোঁয়া চারিদিকে, এরকম আর কি। তোমাদের ছুটি দেয়নি আজকে? আজকে আমাদের ছুটি ছিল, হ্যাঁ আজকে তো স্টেট গভর্নমেন্টের ছুটি না, এটা হ্যাঁ। দিতেই হবে, আজকে তো এদের বড় উৎসব, আজকে ছুটি ছিল আমাদের। ওদের তো মেন গুরু নানক, ওটা তো হ্যাঁ পালন ওদেরই করে। তো। আজকে এখানে অনেক কিছু হয়েছে, সকালবেলা দুধ জিলাপি খাইয়েছে সবাইকে। কি দুধ জিলেপি! আর এখানে দুধ আর জিলেপিটা খুব চলে, দুধ দেয় একটা ছোট ছোট গ্লাসে আর জিলেপি খাওয়ায়, যত ইচ্ছা খাও কোনো ব্যাপার না। আমি যদিও খেতে যাইনি, তুমি ক গ্লাস দুধ খেয়েছো? আমি খেতেই যাইনি। সকালবেলা মেসে গেলাম, একটা জঘন্য টাইপের আলুর পরোটা বানিয়েছিল, খেলাম কোনো মতে নাকে মুখে গুজে, ঘরে এসে তারপর কাজ করছিলাম নিজের, ব্যাস আর ইচ্ছা করেনি নিচে যেতে। দুপুরে খেলে না? দুপুরে আর খেতে যাইনি, আমার দুপুরবেলা যে খিদেই পাইনি। ওই এখানে আলুর পরোটার সাইজ দেখলে পাগল হয়ে যাবি, এরকম পুরো এক থালা ভর্তি এরকম বড় বড় হ্যাঁ পরোটা। মোটা মোটা জানি। হ্যাঁ আর মোটা খুব মোটা মোটা। পরোটা তো, খেলাম, আর জঘন্য খেতে, কোনো মতে খাই বুঝলি তো, খেয়ে দে ব্যাস, আর ভালো লাগেনি। ছুটির দিনে ভালো খায় না at least? এত কপাল করে জন্মালে তো হয়েই যেত রে, ছাড়, দুঃখের কথা কি আর বলি। দেখ, যাই হোক, ধর আমি এই কমপ্লেক্সটা নিয়েছি, এবার আমি যে কথাটা বললাম, এই পারফেক্ট আর ইমপারফেক্ট, এই কথাটা এটা আমার একটা এক্সপেরিমেন্টাল জিনিস, অ্যান্ড এটা কার ওপর ডিপেন্ড করে? নেচার এবং কনসেন্ট্রেশন অফ দ্য রিএজেন্টের ওপর। তাহলে নেচার আর কনসেন্ট্রেশন, তো নেচার মানে কি, মানে কোন রিএজেন্ট ব্যবহার করছি, আর কনসেন্ট্রেশন মানে কতটা ব্যবহার করছি। এবার তুই দেখ, যদি AgNH3 হোল্ড ওয়াইজ প্লাস যদি থাকে, ধর আমি KCl দিয়ে করছি, KCl দিয়ে আমি করলে কোনো ধরনের পিভিটি পাবো না, কেবিআর দিয়ে করছি পাচ্ছি না, কিন্তু কেবিআর যদি আমি একটু এক্সেস দিয়ে দিই, মানে একটু এক্সেসে কেবিআর দিই, তখন দেখছি বাহ খুব সুন্দর AgBr এর পিভিটি পড়ে। আবার KI যেটা, সেটাকে আমার এক্সেস দেওয়ারও দরকার পড়ে না, একটুখানি দিলেই পিভিটি পড়ে যায় AgI এর। তার মানে দেখ, এই
এজি এনএসপি হোল টুয়াইস, যদি আমি কেসিএল এর রেসপেক্টে দেখি তাহলে এটা কি, তাহলে এটা পারফেক্ট, তাহলে এটা পারফেক্ট। কিন্তু এক্সএস কেবিআর এক্স আর কেআই এদের রেসপেক্টে দেখি তাহলে এটা ইমপারফেক্ট। তার মানে এগুলো বেসিক্যালি এরকমভাবে এক্সপেরিমেন্টালভাবে এটা বলা যাচ্ছে না কোনটা পারফেক্ট কোনটা ইমপারফেক্ট, বোঝা যাচ্ছে না, যাচ্ছে না, এটা ভ্যারি করছে বারবার। হুম হুম। ব্যাপারটা রিলেটিভ হয়ে যাচ্ছে। তাহলে কি বলছে দেখ, সেম কনসেন্ট্রেশনে কেসিএল কেবিআর নো পিপিটি বাট কেআই গিভ পিপিটি, ইটস দ্য ম্যাটার অফ নেচার অফ দ্য রিয়েজেন্ট। আর কেবিআর এক্সেস দিলে রিয়াকশন হচ্ছে পিপিটি আসছে, বাট ইট ম্যাটার্স অফ কনসেন্ট্রেশন, এখানে কি হচ্ছে কনসেন্ট্রেশনটা ম্যাটার করছে। ঠিক আছে, নোট আবার কি লিখেছে, যখনই এর থেকে কোয়েশ্চেন দেবে তখন তোকে কে এফ এর ভ্যালু দেবে, বোঝা গেল না, গেল না, স্টেবিলিটি কনস্ট্যান্টের ভ্যালু দেবে। অ্যান্ড যার কে এফ লো সে পিপিটি দেবে, আর যার কে এফ হাই সে পিপিটি দেবে না। কারণ কে এফ লো মানে, কারণ কি বলতে পারিস যে কে এফ বা কে এস যেটা ইচ্ছা সেটা যদি লো হয় তার মানে স্টেবিলিটি লো। বাবা, স্টেবিলিটি লো, স্টেবিলিটি লো মানে রিয়াকশন করবে, রিয়াকশন করলে পিপিটি পড়বে, বোঝা যাচ্ছে না, হচ্ছে না। হুম হুম। আর কে এফ এর ভ্যালু, কে এফ এর ভ্যালু বা কে এস এর ভ্যালু যদি বেশি হয় তার মানে স্টেবিলিটি হাই, রিয়াকশন করতে চাইবে না, পিপিটি পড়বে না, বোঝা গেল না, গেল না, পিপিটি পড়বে না, এক জায়গায় পিপিটি পড়বে, বোঝা গেল। হুম। তাহলে যার কে এফ এর ভ্যালু যত হাই তার পিপিটি তত কম, তাই না, ইনভার্সলি প্রপোর্শনাল, কে এফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পিপিটি, বোঝা যাচ্ছে না, যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। আচ্ছা, এবার লেকচার টুতে ঢুকলাম, দেখ কি বলছে। আচ্ছা, এনে কোশ্চেন, ফাইন্ড দ্য অক্সিডেশন স্টেট অফ এফি, এফির অক্সিডেশন স্টেট বের করতে বলেছে, দেখি বের কর প্লিজ, দয়া করে, এগুলো তাড়াতাড়ি শিখতেই হবে। কী ছিল, কে ফোর এফি সিএন হোল সিক্স, কে ফোর এফি সিএন হোল সিক্স, বের করো তাড়াতাড়ি। এক মিনিট টাইম, এক মিনিট তাড়াতাড়ি। কোনটা বার করতে বললে যেন? এফি তো? এফি আবার কার বের করবি, সেন্ট্রাল, এটা সেন্ট্রাল মেটাল অ্যাটমই তো বের করবি। +2 +2। দেখি চেক করি, দেখ কে কটা আছে, চারটে, তাহলে চারটে মানে ফোর কে প্লাস প্লাস, এবার চারটেকে যদি নিউট্রালাইজ করতে হয় তাহলে গোটাটার -4 হতে হবে, তাহলে এফই সিএন হোল সিক্স -4, এবার এখান দিয়ে করলে এবার একটা সিএন -1, তাহলে এটাকে যদি এক্স ধরি তাহলে এক্স প্লাস -1 ইন্টু সিক্স ইন্টু ইকুয়াল টু -4, তাহলে এক্স -6 ইকুয়াল টু -4, এক্স সিক্স -4 ইকুয়াল টু +2। বাহ, সায়ঙ্কি ঠিক বলেছে, দিস ইজ +2, গুড, ভেরি গুড। তাহলে দেখ +2 এসছে। আচ্ছা, এবার এখানে তোকে একটু ভ্যালু মনে রাখতে হবে। কি ভ্যালু,
ভ্যালু হচ্ছে আগে তো বল এইটা লেখা মনে আছে, सोचूं तो या ना लगती जबरदस्त है, वैसे निगाहें भी तरसा करे करे वाले मोहब्बत करने वालों मोहब्बत वाले मन तक राही की रूठे उस सनम को 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 रहे इंतजार, रहे निकल इंतजार, पड़े पटाने निकल पड़े पटाने को को आज और और जिंदगी कद्दू हो गई ना, जिंदगी जिंदगी कद्दू। कद्दू हो गई, कद्दू हो गई। स्कैंडियम टाइटेनियम वेनेडियम क्रोमियम मैंगनीज आयरन कॉपर कोबाल्ट निकल आयरन आयरन কোবাল্ট নিকেল কপার জিঙ্ক। এবার দেখ স্ক্যান্ডিয়াম থেকে কোবাল্ট এদের জন্য মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেট +3, ঠিক আছে। স্ক্যান্ডিয়াম থেকে কোবাল্ট এদের জন্য কত +3 হচ্ছে মোস্ট অক্সিডেশন স্টেট স্টেবল, ঠিক আছে, ভালো কথা। নিকেল কপার জিঙ্ক এদের জন্য +2, নিকেল কপার জিঙ্ক এদের জন্য +2টা মোস্ট স্টেবল। প্ল্যাটিনাম প্যালেডিয়াম এদের যদি +2 করে হয়, এটা হচ্ছে ট্রিক, এটা মনে রাখার জন্য, বাকিগুলো এইভাবে মনে রাখবি। আর এখানে যে স্ক্যান্ডিয়াম থেকে কবাল্ট বলছি না, তার মানে পুরো গ্রুপের কথাই বলছি, মানে স্ক্যান্ডিয়াম ইট্রিয়াম ল্যাথিয়াম টাইটেনিয়াম জার্কনিয়াম এই পুরো গ্রুপটার কথা বলছি, কিন্তু বুঝতে পারছিস তো, এই পুরো গ্রুপগুলোর কথা বলছি। হ্যাঁ, তো এদের সবার জন্য কত +3 মোস্ট স্টেবল। আচ্ছা, প্ল্যাটিনাম আর প্যালেডিয়াম এইটা একটু মনে রাখতে হবে, যদি +2 থাকে কোঅর্ডিনেশন নাম্বার 4 হবে, +4 থাকলে 6 হবে, আর বাকিগুলো কী শিখিয়েছিলাম, মোস্ট স্টেবল অক্সিডেশন নাম্বারের ডাবল হয় তার কোঅর্ডিনেশন নাম্বার। ক্লিয়ার? বলেছিলাম এটার কোনো লজিক নেই, এটার কোনো জাস্ট এটা আমরা অবজারভেশন থেকে বলতে পারছি যে জাস্ট +3 যার হবে তার কোঅর্ডিনেশন নাম্বার কত হবে, 6। মানে স্ক্যান্ডিনাম থেকে কোবাল্ট যারা আছে তারা যখন কমপ্লেক্স বানায় তাদের ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার 6 দেখা যায়। তার মানে কি তারা কখনো মানে কোঅর্ডিনেশন নাম্বার 4-এর কম্পাউন্ড বানাবে না, বানায়, বাট ম্যাক্সিমাম কম্পাউন্ড কিরম বানায়, 6-এর বানায়। বোঝা গেল না কারণ? ক্লিয়ার? যেরকম একটা এক্সাম্পল দেখ এখানে K4 নিকেল, নিকেলের অক্সিডেশন নাম্বার স্টেবল কত দেখ, +2, তাহলে ও কত বানাবে, 2 × 2 4, তো দেখ এই CN4 কতগুলো বন্ড আছে, 4টে। বোঝা গেল না কারণ? মানে নিকেলের সাথে 4টে CN এইভাবে বন্ড করে আছে, ঠিক আছে, ক্লিয়ার? তাই এটা বলে 4 CN, এটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 4, এই আর কি। আচ্ছা, এই কোশ্চেনগুলো কিন্তু দেখতে হবে, ঠিক আছে। পেয়ার অফ কম্পাউন্ড হ্যাভিং মেটালস ইন দেয়ার হায়েস্ট অক্সিডেশন স্টেট, কারা হায়েস্ট অক্সিডেশন স্টেটে রয়েছে, ঠিক আছে, তোকে খুঁজে খুঁজে বের করতে হবে। এই অক্সিডেশন স্টেট সবার বের করবি, তারপর তোকে দেখতে হবে হায়েস্ট অক্সিডেশন স্টেট কার রয়েছে। দেখ এখানে Mn +7 +6 রয়েছে, তো দিজ আর দ্য মোস্ট স্টেবল, ঠিক আছে। এখানে অক্সিজেন স্টেট আমি বের করেছি, আর এখন করতে না বলছি, টাইম লেগে যাবে অনেক, বাড়িতে এগুলো বসে বসে হাতে প্র্যাকটিস করবি। এইবার হচ্ছে মেন জিনিস, দেখ এবার একটা কমপ্লেক্সকে তুই যদি তোকে যদি রিপ্রেজেন্ট করতে হয়, তখন তুই রিপ্রেজেন্ট করবি এইভাবে, এইভাবে, প্রেজেন্টেশন অফ আ কমপ্লেক্স কম্পাউন্ড, XM
ln টু দি পাওয়ার y এক্স ব্র্যাকেট এম, এম হচ্ছে মেটাল, এক্স হচ্ছে বাইরের যে আচ্ছা এবার আমি বলে দিই, এই যে এত আমি একটা এক্সাম্পল দিয়ে তাহলে বোঝাই খুব ভালো হবে, যে আমার একটা এক্সাম্পল নিয়ে আমি মাত্র নিয়েছিলাম K4 FeCN হোল 6, সেটাই নিয়ে নিই। ঠিক আছে, আচ্ছা এবার দেখ এই যে এক্স এখানে সেটা কি K4, এটা কি এই জায়গাটা যেটা ব্র্যাকেটের, এই ব্র্যাকেটের বাইরে আছে এটাকে আমরা বলি আয়নিক স্ফিয়ার অথবা কাউন্টার আয়ন। কাউন্টার আয়ন কেন? এই যে কমপ্লেক্সের মাথায় যে চার্জ আছে ওয়াই, আর সেটা এখানে কি এটা হচ্ছে -4, এই -4টাকে ও কাউন্টার করছে, তাই না? বল বল, কাউন্টার করে তোকে নিউট্রালাইজ করছে। কাউন্টার করা মানে কি? মানে অপোজ করা। তাহলে এটা অপোজ করে এই -4টাকে নিউট্রালাইজ করছে বেসিক্যালি ও। হ্যাঁ, তাহলে -4টা যখন নিউট্রালাইজ করে দিচ্ছে, তাহলে আমরা এটাকে কি বলতে পারি? কাউন্টার আয়ন বলতে পারি বা আয়নিক স্পিয়ার বলতে পারি। আর আয়নিক স্পিয়ার কেন বলছে? যখন এটা ভাঙবে তখন এটা দেখ 4K+ সবার আগে ভেঙে যায়, আয়ন্সে সবার আগে এই ভাঙে, হ্যাঁ কি না? তাই জন্য এটাকে কি বলে তখন? আয়নিক স্পিয়ার। বোঝা গেল না? গেল না? আচ্ছা, ব্র্যাকেটের ভিতর যা রয়েছে তাকে বলে কোঅর্ডিনেশন স্পিয়ার। ব্র্যাকেটের ভিতর যাহা থাকিবে তাহাকে বলে কোঅর্ডিনেশন স্পিয়ার। ঠিক আছে সায়ুদ, বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? আচ্ছা, কোঅর্ডিনেশন স্পিয়ার বলে এটাকে। তাহলে ভালো কথা। তাহলে ব্র্যাকেটের ভিতর যেটা রয়েছে এখানে কি FeCN হোল 6, এটাকে বলে কোঅর্ডিনেশন স্পিয়ার। এবার দেখবি ব্র্যাকেটের ভিতর একটা এম লেখা আছে, এই এম হলো মেটাল, সেন্ট্রাল মেটাল অ্যাটম বলে, কেউ আয়ন বলে, শর্ট ফর্মে অনেকে CMA CMI এরকম বইতে লেখা থাকবে, আমিও বলবো। ঠিক আছে, সেন্ট্রাল মেটাল অ্যাটম বা সেন্ট্রাল মেটাল আয়ন। বেসিক্যালি দেখবি ডি ব্লক, এই যে আমি আঁকলাম এইমাত্র ডি ব্লকটা, এই যে ডি ব্লক আঁকেছি, এই ডি ব্লকের মেটালগুলোই এখানে থাকবে। ঠিক আছে, এটাকে বলে সেন্ট্রাল মেটাল অ্যাটম বা সেন্ট্রাল মেটাল আয়ন। ঠিক আছে, সেন্ট্রাল মেটাল অ্যাটম বা সেন্ট্রাল মেটাল আয়ন। আচ্ছা, তাহলে এখানে সেন্ট্রাল মেটাল অ্যাটম কোনটা? Fe, আয়রন ইজ দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটম বা সেন্ট্রাল মেটাল আয়ন। আয়ন কেন বলে? কারণ সেন্ট্রাল মেটাল আয়ন, কারণ Feর এখানে একটা অক্সিডেশন স্টেট থাকবে, Feর একটা অক্সিডেশন স্টেট থাকবে, তো এইমাত্র বের করেছিলি Feর এখানে +2 আছে, তাই না? তাহলে এই জন্য এটাকে বেসিক্যালি সেন্ট্রাল মেটাল আয়নও বলা যায়। Fe+2 যেহেতু আছে, এটা আয়নও বলে অনেক সময়। কি লিখেছে এর ব্যাপারে? দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটম বা সেন্ট্রাল মেটাল আয়ন টু উইচ ওয়ান অর মোর নিউট্রাল মলিকিউল স্ল্যাশ আয়ন্স আর অ্যাটাচড। এবার কি এই মেটাল আয়নটার সাথে দেখ কিছু জুড়ে আছে, যেরকম সেন্ট্রাল CN জুড়ে আছে, CN হচ্ছে সায়ানাইড। তো নিউট্রাল মলিকিউলসও জুড়তে পারে, যেমন আমি একটু আগে দেখিয়েছিলাম অ্যামোনিয়া জুড়ে রয়েছিল, দেখিয়েছিলাম না অ্যামোনিয়া জুড়ে ছিল? এই যে দেখ, নিউট্রাল আয়ন্সে জুড়তে পারে, নিউট্রাল অ্যাটম মলিকিউলসও জুড়তে পারে, নিউট্রাল মলিকিউলস অথবা আয়ন্স, যেরকম CN-, এটা তো আয়ন একটা, তো CN- আয়নও জুড়ে থাকতে পারে। তো নিউট্রাল মলিকিউল অথবা চার্জড আয়ন্স এরাও জুড়ে থাকতে পারে, জুড়ে থাকবে আর কি, থাকতে পারে না, থাকবে এই ব্র্যাকেটের ভিতরে। কার সাথে? এই সেন্ট্রাল মেটাল অ্যাটমটার সাথে। ঠিক আছে, দে অ্যাক্ট অ্যাজ ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টার। এই সেন্ট্রাল মেটাল অ্যাটমটা কী করে? ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টার হিসাবে কাজ করে। তোরা কোঅর্ডিনেট বন্ড ছোটোবেলায় পড়েছিলি যে কি হয়, এ আর বি এর মধ্যে কোঅর্ডিনেট বন্ড হলে এর কাছে থাকবে ভ্যাকেন্ট, বি এর কাছে যদি ভ্যাকেন্ট অরবিটাল থাকে, এর কাছে যদি লোন পেয়ার থাকে, এ কী করে? এই দুটো ইলেকট্রনই বি এর সাথে শেয়ার করে দেয়, তার ফলে এ বি এরকম একটা কোঅর্ডিনেট বন্ড তৈরি হয়। একটা কোভ্যালেন্ট বন্ডের দুটো ইলেকট্রন যখন একজনের থেকেই আসে, একটা কোভ্যালেন্ট বন্ড বানাতে দুটো ইলেকট্রন লাগে, সেই দুটো ইলেকট্রন যখন একজন থেকেই আসে, একজনই তার সোর্স, তখন সেরকম বন্ডকে আমরা কি বলি? কোঅর্ডিনেশন বন্ড। আর যদি এরকম হতো যে এ একটা ইলেকট্রন দিল, বি একটা ইলেকট্রন দিল, তার ফলে দুজনের মধ্যে বিয়ে শাদী হয়ে একটা বন্ড তৈরি হলো, এ বি বন্ড, তাহলে এইটাকে বলে কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, এটাকে বলে কোভ্যালেন্ট, যখন ইকুয়াল শেয়ারিং হয়।
আর যখন আনইকুয়াল শেয়ারিং হয় সেটাকে আমরা বলি কোঅর্ডিনেট। বোঝা গেল না গেল না? হুম। বোরিং লাগছে নাকি রে তোদের? না না না। হ্যাঁ, তো গলার আওয়াজ নিচে তোদের আজকে। হ্যাঁ, তাহলে এটা হলো। তাহলে এবার দেখ, তাহলে মেটাল অ্যাটমগুলো কী করবে? মেটাল অ্যাটম তোকে সবসময় জানিস, মেটাল অ্যাটম সবসময় ইলেকট্রন, মানে নিজেদের কাছে ভ্যাকেন্ট অরবিটাল আছে। ডি ব্লকের কাছে কী আছে? ভ্যাকেন্ট ডি অরবিটাল। তাহলে ফাঁকা জায়গা আছে, তাহলে ওই ইলেকট্রন নিতে পারবে। ঠিক আছে, ইলেকট্রন নিতে পারবে। আর ইলেকট্রন কারা নেয়? লুইস অ্যাসিড। তাহলে আমরা বলতে পারি এখানে মেটাল অ্যাটমগুলো যেহেতু ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টার, এদেরকে আমরা একটু লুইস অ্যাসিডের মতো ভাবতে পারি। ক্লিয়ার? হুম হুম হুম। আচ্ছা। বুঝেছি। আর এদের সাথে যারা এই যে আমি বললাম যে কিছু নিউট্রাল মলিকিউল বা আয়ন্স এরা অ্যাটাচ থাকে, যেরকম এখানে রয়েছে সিএন। ঠিক আছে, এখানে সেটাকে আমরা এল দিয়ে ডিনোট করেছি, আর এনটা হচ্ছে কতগুলো অ্যাটাচ আছে। ঠিক আছে, যে এল এর সাথে স্মল এন লেখা আছে, এনটা হচ্ছে কতগুলো, যেমন সিএন 6, এই স্মল এনটা হচ্ছে এই 6টা। বোঝা গেল না গেল না? এনটা বেসিক্যালি হলো কোঅর্ডিনেশন নাম্বার, কোঅর্ডিনেশন নাম্বার, বাট এটা নট অলওয়েজ ট্রু, তুই এখন বুঝবি না কেন। ঠিক আছে, যখন বাইডেন্টের ট্রাইডেন্টের লিগ্যান্ড পড়াবো, এন ইজ নট অলওয়েজ কোঅর্ডিনেশন নাম্বার, বাট ফর মোনোডেন্টেড লিগ্যান্ড ইট ইজ কোঅর্ডিনেশন নাম্বার। এখন মোনোডেন্টেড কি বাইডেন্টেড কি এখন বলতে গেলে টাইম লাগবে, আমি আসবো, এখানে তোদের সিলেবাসে আছে, আমি পড়াবো। তো বেসিক্যালি জেনে রাখ যে কতগুলো লিগ্যান্ড আছে এটা এন দিয়ে বোঝা যায় বেসিক্যালি, একটু আধটু। আচ্ছা, তো এবার তাহলে এখানে যেমন 6 আছে, তার মানে 6খানা সিন লেগে আছে, এটাই বোঝাচ্ছে আর কি, আর কিছুই না। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? হুম হুম বুঝেছি। বোঝা সিএনটা যাচ্ছে। লিগ্যান্ড। সিএনটা এখানে লিগ্যান্ড, এটাকে আমরা কি বলি? লিগ্যান্ড। এটা হচ্ছে লিগ্যান্ড। ঠিক আছে, এবার লিগ্যান্ডের ব্যাপারে কি লিখেছে দেখ। বলছে দ্য আয়ন্স অর দ্য নিউট্রাল মলিকিউলস উইচ কম্বাইন উইথ দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটম or ion to form complex are called ligands. They act as electron pair donor, that is Lewis base. ক্লিয়ার? তাহলে তারা যখন ইলেকট্রন ডোনেশন হিসাবে কাজ করে তাদেরকে আমরা কি বলি? লুইস বেস বলে দিই। ক্লিয়ার? হুম। হ্যাঁ হ্যাঁ। এনটা কি লিখেছি দেখ, নাম্বার অফ লিগ্যান্ড, অবভিয়াসলি আমি বলেছিলাম নাম্বার অফ লিগ্যান্ডকে বলে। আর ওয়াই হচ্ছে বেসিক্যালি চার্জ অন কোঅর্ডিনেশন স্পিয়ার। ঠিক আছে, ওয়াইটা হচ্ছে চার্জ অন কোঅর্ডিনেশন স্পিয়ার, অবভিয়াসলি তুই জানিস, আমি তোকে এখানেও দেখিয়েছি। এখানে হচ্ছে যেটা -4, এটাই সেখানে ওয়াই, দেখেছিস তো? -4টাই ওয়াই বেসিক্যালি, তাই না? বোঝা গেল না গেল না? হুম। তাহলে কি কি দাঁড়ালো? এই বাইরের যে আয়ন্সগুলো রয়েছে ওটাকে আমরা বলবো আয়নিক স্পিয়ার। ব্র্যাকেটের ভিতর যা রয়েছে, ব্র্যাকেটের মধ্যে যা রয়েছে ওটাকে আমরা কি বলবো? কোঅর্ডিনেশন স্পিয়ার। ব্র্যাকেটের ভিতর কারা কারা থাকে? সেন্ট্রাল মেটাল অ্যাটম থাকে আর লিগ্যান্ডরা থাকে। বোঝা গেল না গেল না? হুম। হুম সায়ন কি হুম সহেলি বুঝেছি। সব বল। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। সহেলি বুঝেছিস? হুম। আচ্ছা, আমি কিন্তু বারবার বলছি এই চ্যাপ্টারটা আমি খুব ধরে ধরে পড়াই, এটা খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অনেকেই এটা বোঝে না একটা টাইমের পর গিয়ে। আচ্ছা, এখানে দেখা যেমন দিয়েছে কনসিডার আ কোঅর্ডিনেশন কম্পাউন্ড CONH3 6Cl3-। ঠিক আছে, ভালো কথা। ইন দ্য ফর্মেশন অফ দিস কমপ্লেক্স দ্য স্পিসিস হুইচ অ্যাক্ট অ্যাজ আ লুইস অ্যাসিড ইজ। এবার লুইস অ্যাসিডের মতো কে কাজ করবে? এইমাত্র বলেছি যে ভিতরে যে মেটালটা থাকে সে লুইস অ্যাসিডের মতো কাজ করে। তাহলে এর ভিতরে মেটালকে কোবাল্ট, তাহলে অবভিয়াসলি কোবাল্ট +3। বোঝা গেল না গেল না? কোবাল্ট +3 কীভাবে বেরোলো দেখ, CO NH3 Cl NH3 6 Cl3। এবার তুই যদি ভাঙিস CO NH3 6, এবার দেখ তো আমি এইখানে লিখেছি Cl3 এবার আয়োনাইজেশন স্পিয়ারটা এতক্ষণ তোরা দেখেছিস ওটা পজিটিভ হয়, দেখ আয়োনাইজেশন স্পিয়ারটা নেগেটিভও হতে পারে, Cl3-, তাই না? মানে 3Cl- হবে। এবার তিনটে মাইনাসকে কাউন্টার করার জন্য এই কোঅর্ডিনেশন স্পিয়ারটাকে আমার কি হতে হবে? +3 হতে হবে। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? আর একবার বলে। আমি বললাম এতক্ষণ তোরা এই যে একটু আগে তোদের একটা এক্সাম্পল ছিল এখানে, এখানে দেখ আমি কি দেখিয়েছিলাম এই এক্সাম্পলটায়, যে
কোঅর্ডিনেশন স্পিয়ারটা নেগেটিভ ছিল আর আয়নাইজেশন স্পিয়ারটা পজিটিভে ছিল। বাট দেখ এখানে এক্সাম্পলে এটা উল্টো, হতেই পারে এরকম, কোনো অসুবিধা নেই। দেখ এখানে আয়নাইজেশন স্পিয়ার যেটা বাইরে আছে Cl3 মাইনাস, Cl তো সবসময় নেগেটিভ হয়, তাহলে 3Cl মাইনাস। এবার তিনটে Cl মাইনাসকে কাউন্টার করার জন্য কোঅর্ডিনেশন স্পিয়ার যেটা এই যে ব্র্যাকেটের মধ্যে রয়েছে CONSC6, ঠিক আছে, এইটাকে আমার তাহলে +3 হতে হবে, হতে হবে +3। হ্যাঁ তাহলে এটাই তো করেছি আমি, +3টাই আচ্ছা করেছি। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? হ্যাঁ বুঝেছি। কি দাঁড়ালো? CONSC6 +3। তাহলে এবার আমি এখান থেকে কীভাবে বের করবো? NH3 হচ্ছে নিউট্রাল, কোনো চার্জ নেই, তাহলে কোবাল্টের মাথায় যদি x ধরে নিই তাহলে x প্লাস 6 × 0 ইজ ইকাল টু +3। তাহলে সেখান দিয়ে x ইজ ইকাল টু +3। তাহলে দেখ কোবাল্টের মাথায় কত আসছে? +3 অক্সিডেশন চার্জ আসছে। তাই কোবাল্ট +3 ইজ দ্য লুইস অ্যাসিড হিয়ার। বোঝা গেল না? গেল না? বুঝেছি। আরে বাবা। তারপর হচ্ছে দেখ টাইপস অফ কমপ্লেক্স অন দ্য বেসিস অফ আয়নিক পার্ট, ঠিক আছে। এবার এই আয়নিক পার্টের ওপর বেসিস করে আমরা কমপ্লেক্সের কিছু নামকরণ করব, ঠিক আছে। ধর তুই K4FeCN6, ধর এরকম একটা এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পল দিয়ে দিয়ে করবো, দেখবি সুবিধা হবে। কি লেখা আছে? নাম্বার 1, না এটার টাইপটা কি? সিম্পল ক্যাটায়ন কমপ্লেক্স অ্যানায়ন, সিম্পল ক্যাটায়ন, এক মিনিট দাঁড়া, আচ্ছা এখানে একটা এক্স পড়েনি তাই ভাবছি এটা কমপ্লেক্স কেন লেখা নেই। হ্যাঁ, সিম্পল ক্যাটায়ন কমপ্লেক্স অ্যানায়ন, সিম্পল ক্যাটায়ন কমপ্লেক্স অ্যানায়ন টাইপ অফ কমপ্লেক্স, সিম্পল ক্যাটায়ন কমপ্লেক্স অ্যানায়ন টাইপ অফ কমপ্লেক্স। কীরকম ভাবে দেখ, K4FeCN6, এবার এটা যদি ভাঙিস তো 4K প্লাস, আর এখানে হবে FeCN6 4 মাইনাস। তো এবার দেখ যেটা প্লাস প্লাসে আছে মানে ক্যাটায়ন সেটা কি সিম্পল কে প্লাস সিম্পল ক্যাটায়ন, বাট যেটা অ্যানায়নে আছে নেগেটিভ সেটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড, সেটা একটা কমপ্লেক্স আয়ন, তাই না? যেটা ব্র্যাকেটের ভেতর থাকা মানেই কমপ্লেক্স। তাহলে সিম্পল ক্যাটায়ন কমপ্লেক্স অ্যানায়ন টাইপ অফ কমপ্লেক্স হয়ে গেল। বোঝা গেল না? গেল না? সৈয়দ শিওর? হ্যাঁ সয়লি? হ্যাঁ। আচ্ছা, এবারে দেখ উল্টোটা, এখানে দেখ সিএল আছে, বাইরে যে সিএল হচ্ছে নেগেটিভ, তাহলে অ্যানায়নটা এখানে সিম্পল, নেগেটিভ চার্জ যেটা আছে সেটা সিম্পল, কমপ্লেক্স যেটা আছে সেটা পজিটিভ, মানে ক্যাটায়নটা পজিটিভ, তাহলে এটা কী হয়ে যাবে? কমপ্লেক্স ক্যাটায়ন সিম্পল অ্যানায়ন টাইপ অফ কমপ্লেক্স, কমপ্লেক্স ক্যাটায়ন সিম্পল অ্যানায়ন টাইপ অফ কমপ্লেক্স। বোঝা গেল? আচ্ছা, আরও একটা টাইপ দেখ, যখন দুটোই আমার কমপ্লেক্স, তাহলে কমপ্লেক্স ক্যাটায়ন কমপ্লেক্স অ্যানায়ন টাইপ অফ কমপ্লেক্স, কমপ্লেক্স অ্যানায়ন টাইপ অফ কমপ্লেক্স বলতে পারি এটাকে। বল বল, পারি তো বলতে? এখানে দুটোই কি করে কমপ্লেক্স হচ্ছে? হতেই পারে, হতেই পারে, হতেই পারে, না হওয়ার কি আছে? না হওয়ার তো কিছু নেই। এরকম অনেক কমপ্লেক্স তৈরি হয় যেখানে অ্যানায়নিক পার্ট আর ক্যাটায়নিক পার্ট দুটোই আমার কি হবে? কমপ্লেক্স হবে। ক্লিয়ার? এরকম হতে পারে, কোনো চিন্তা নেই, এটা বিষয় না কোনো, ঠিক আছে। ওই যে একটা কথা আছে না, দুনিয়াতে অনেক কিছু দেখার আছে, সেরকম কি ধরে নিবি অনেক কিছু দেখার আছে। আরেকটা এগুলো হতে পারে। হ্যাঁ নিউট্রাল হতে পারে। আরেকটা দেখ নিউট্রাল, আরেকটা জিনিস নিউট্রাল দেখ, নিউট্রাল, নিউট্রাল মানে কি? নিউট্রাল মানে হলো
আমার কোনো চার্জই নেই, জাস্ট একটা কমপ্লেক্স আছে, এরকম একটা কমপ্লেক্স, এর সাথে কোনো অ্যানায়নিক বা ক্যাটায়নিক পার্ট নেই, তাহলে ওর কি এটা জিরো। চার্জ নেই মানে কিছু জিরো, তার মানে কি নিউট্রাল। তাহলে কোঅর্ডিনেশন স্ফিয়ারই যদি নিউট্রাল চার্জ হয়, মানে কোঅর্ডিনেশন স্ফিয়ারটাই শুধু রয়েছে, এর সাথে কোনো আয়নিক স্ফিয়ার নেই। তাহলে কোঅর্ডিনেশন স্ফিয়ারই যদি নিউট্রাল চার্জ হয়, মানে চার্জ জিরো হয়, দেন উই কল দ্যাট আ নিউট্রাল কমপ্লেক্স। বোঝা গেল না গেল না? তাহলে আমরা এটা কি বলি? নিউট্রাল কমপ্লেক্স বলি। No, you take. Okay, no. Bro, take it in a bucket. বোঝা গেল? নিউট্রাল কমপ্লেক্স হয়ে গেল। হুম হুম হুম। এরপরে আসছে ক্লাসিফিকেশন অফ লিগ্যান্ড। এবার লিগ্যান্ডের ওপর ভিত্তি করে কীভাবে ক্লাসিফাই করা যাবে, ঠিক আছে? যেটা এটা খুব ইম্পর্ট্যান্ট, এইটা কিন্তু শিখতেই হবে। এবার এই ক্লাসিফিকেশন অফ লিগ্যান্ড, কত ধরনের লিগ্যান্ড হয়, এটা অনেক কিছুর ওপর বেসিস করে হতে পারে। যেমন একটা বেসিস হয়, সেটা হচ্ছে ডেন্টিসিটি। কী জিনিস ডেন্টিসিটি আমি পরে বলছি, ঠিক আছে? এখানে কোনো দাঁতের ব্যাপার নেই, ডেন্টিসিটি মানে অন্য জিনিস, ঠিক আছে? এটা হতে পারে চার্জের ওপর ভিত্তি করে। চার্জের ওপর ভিত্তি করে এটা সব থেকে সিম্পল, নিউট্রাল, পজিটিভ, নেগেটিভ। ওটা তখন আশা করি তুই বুঝে গেছিস। আরেকটা হয় হচ্ছে লোন পেয়ার অফ ইলেকট্রন ডোনেটিং অর অ্যাকসেপ্টিং, ঠিক আছে? এইটাও একটু বোঝার আছে, আর এই ডেন্টিসিটিটাও একটু বোঝার আছে, ঠিক আছে? চার্জেরটা তো খুবই সিম্পল ছিল, এটা তো আশা করি কিছু হাতি ঘোড়া মাথা নয়, বোঝা যাবে না, যাবে না। হুম হুম হুম। ডেন্টিসিটি কথাটার যদি একদম গোদা বাংলায় অর্থটা তুই খুঁজতে চাস, বেসিক্যালি একটা লিগ্যান্ড কতগুলো লোন পেয়ার ডোনেট করতে পারে। বলতে পারলাম না, বললাম না। একটা লিগ্যান্ড কতগুলো লোন পেয়ার ডোনেট করতে পারে, সেইটা সেই লিগ্যান্ডের ডেন্টিসিটি, আচ্ছা ঠিক আছে? হাউ মেনি লোন পেয়ার ক্যান বি ডোনেটেড বাই আ সিঙ্গেল লিগ্যান্ড ইজ কল্ড ইজ ডেন্টিসিটি। হাউ মেনি লোন পেয়ার ক্যান বি ডোনেটেড, কি বললাম? হাউ মেনি লোন পেয়ার ক্যান বি ডোনেটেড বাই আ সিঙ্গেল লিগ্যান্ড ইজ কল্ড ইটস ডেন্টিসিটি। ক্লিয়ার? হুম। হ্যাঁ, হুম আচ্ছা। হুম। এরপরে ডেন্টিসিটি তাহলে কত ধরনের হবে দেখ। মোনোডেন্টেড, গির্জাতা ভাই, धीरे, कहाँ जा रहा है? मुथने जा रहा है। দেখ, ডেন্টিসিটি মানে হলো মোনোডেন্টেড, বাইডেন্টেড বা ডাইডেন্টেডও বলে, পলিডেন্টেড, অ্যাম্বিডেন্টেড, ফ্লেক্সিডেন্টেড। মোনোডেন্টেড কথার মধ্যে রয়েছে, মোনো মিন্স ওয়ান, তাহলে মানে ওয়ান। একটা লিগ্যান্ড একটাই লোন পেয়ার ডোনেট করতে পারে। এমন লিগ্যান্ড যারা একটাই লোন পেয়ার ডোনেট করতে পারে, তাদেরকে আমরা কি বলবো? মোনোডেন্টেড। মনোলিগেন্ড। এরম কোনো লিগ্যান্ড যে দুটো লিগ্যান্ড ডোনেট দুটো লোন পেয়ার ডোনেট করতে পারে একাই, তাকে আমরা কি বলবো? বাইডেন্টেড। এমন কোনো লিগ্যান্ড যে মোর দ্যান টু ডোনেট করতে পারে, তাকে আমরা পলিডেন্টেড বলে দিই। কিন্তু মাঝে মাঝে দেখবি যে অনেক বইতে 3 অবধি দিয়েছে, যে ট্রাইডেন্টেড, মানে একটা লিগ্যান্ড যে 3টে লোন পেয়ার ডোনেট করতে পারে, ঠিক আছে? তাদেরকে ট্রাইডেন্টেডও বলা হয়েছে, বাট ম্যাক্সিমাম জায়গায় পলিডেন্টেড বলে দেওয়া হয় তাদেরকে। অ্যাম্বিডেন্টেড, অ্যাম্বিডেন্টেড মানে কি? একের থেকে বেশি ডোনার সাইট তো আছে, মানে একের থেকে বেশি ডোনার সাইট আছে, ঠিক আছে? মানে ধর এ, বি, ধর বি ওর কাছেও লোন পেয়ার আছে ডোনেট করার জন্য, এর কাছেও আছে লোন পেয়ার আছে ডোনেট করার জন্য, ঠিক আছে? এ ডোনেট করতে পারে চাইলে, এ ক্যান অলসো ডোনেট, বি ক্যান অলসো ডোনেট, বাট দ্য প্রবলেম ইজ ওরা এতটাই হারামি
যখন মেটাল আয়নকে দেওয়ার কথা আসে, ও বলে, এ বলে নয় আমি দেবো নয় তুই দিবি। হ্যাঁ, মেটাল আয়নকে যখন ডোনেট করার কথা আসে তখন এ বলে যে আমি দেব নয় বি দেবে, দুজনে একসাথে দেব না। বোঝা গেছে না যায়নি? হুম ক্লিয়ার? হুম হুম আচ্ছা, হুম এরপরে কি হয়? ফ্লেক্সিডেন্টেড। ফ্লেক্সিডেন্টেড হলো যেরকম দরকার সেরকম ডেন্টিসিটিও শো করবে। দরকার বুঝে ব্যবস্থা, অবস্থা বুঝে ব্যবস্থা। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? হুম অবস্থা বুঝে ব্যবস্থা। আচ্ছা, একটা মিনিট দাঁড়াতো। अनिल क्लास ले रहा है। কি হয়েছে দিদি? ए चार्जर तेरे को कभी नहीं दे रहा मैं फिर से, पता है ना। मोबिया ने फिर से चार्जर खो दिया। मेरा पी दिया, पी ले। क्या पिया है? वो हंसी निकाल रहे चुड़ैल वाले। खोल। আজকে আবার খেয়েছিস নাকি? কি হয়েছে? এই, हेलो, क्या सच में दारू पिया है? किसके साथ? मैजिक मोमेंट्स। किसके साथ पिया? काट दे वो। सुजीता और वो निशिता भी है। उन लोगों के रूम में भी है? इन लोगों का चुल कम नहीं होता भाई। कौन सा दारू पिया है आज? वही मैजिक मोमेंट्स। श्योर है तू? कल पूछ लिया ना। चार्जर कहाँ है तेरा? लाइब्रेरी में। नहीं मिलेगा चार्जर। ओम ओम ने ले लिया। ले लिया है? अचानक से पिया आज लोगों ने बोला। क्लास ले ले उसके बाद पूछना क्यों नहीं बुलाया। ये बुलाने की बारी थोड़ी है, मैं थोड़ी आता। बोल। हाँ हेलो, শোনা যাচ্ছে? पता है मुझे, ओम ओम ने ले लिया, तुझे कभी नहीं আচ্ছা, मिला। হুম पता है। হুম এবার হুম ডেন্টিসিটি তাহলে আমার ফ্লেক্সিডেটের অবধি বললাম। এবার দেখ আমি তোদের প্রতিটার এক্সাম্পল দিয়ে 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 করাবো, इसलिए तो लाया ঠিক मैं। আছে? আচ্ছা, বেসড অন চার্চের ওপর না আমি এখানে কিছু লিস্ট দিয়ে দিয়েছি। এই লিস্টগুলো তোদেরকে একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে? এই লিস্টগুলো তোমাদেরকে একটু মুখস্থ করতে হবে। যেমন এক্স মাইনাসকে আমরা হ্যালিডো বলি বা হ্যালাইডো বলি। এটা মুখস্থ করতে কেন হবে? পরবর্তীকালে আমরা যখন এই কমপ্লেক্স কম্পাউন্ডের নেমিং করব, নোমেনক্লেচার আছে। डबल मीनिंग हो गया। যেমন আমরা আইইউপিএসি নোমেনক্লেচার করেছিলাম, এদেরও আইইউপিএসি নোমেনক্লেচার হয় আলাদা করে, क्लास ले रहा है। ঠিক আছে? মনে পড়ে সেই আইইউপিএসি নোমেনক্লেচার? হুম 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 এবার এদের কিন্তু আলাদা নোমেনক্লেচারের রুল আছে। এই কমপ্লেক্স কম্পাউন্ডের নেমিং শিখতে হবে। তাই নেমিং যদি তোমায় শিখতে হয়, তোমাকে এই নামগুলো জানতে হবে। যে এক্স মাইনাসকে হ্যালাইডও বলে, সিএন মাইনাসকে সায়ানিডও বলে, ওএইচ মাইনাসকে হাইড্রক্সিডও বলে, ও টু মাইনাসকে অক্সিডও বলে, এসএইচ মাইনাসকে মার্ক্যাপ্টো বলে, এসএনসিএল থ্রি মাইনাসকে ট্রাইক্লোরোস্ট্যানাইট, এইচ মাইনাসকে হাইড্রাইট। হয়তো দেখ, আমি তোকে বলছি কমন কমনগুলো খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? কমন কমনগুলো এরকম এই যে এক্স মাইনাস, সিএন মাইনাস, ওএইচ মাইনাস, তারপরে তোর এইচ মাইনাস, ঠিক আছে? ও টু মাইনাস, তারপরে এসও ফোর মাইনাস, সিও থ্রি টু মাইনাস, ঠিক আছে? এগুলো হচ্ছে কমন, এগুলো আসবেই, জানতেই হবে তোকে। তো নেগেটিভ আয়ন্সের মধ্যে এইগুলো মোটামুটি দেখবি, আরও আছে নিচে, ঠিক আছে? এই যে অ্যামিডো, ইমিডো, ঠিক আছে? এগুলো খুব গোলায়, অ্যামিডো, ইমিডো, অ্যাজিডো, ঠিক আছে? আচ্ছা, আর অক্সাইডের মধ্যে দেখে নিবি, ও টু মাইনাস হলে অক্সাইড, ও টু টু মাইনাস হলে পার অক্সাইড, ঠিক আছে? ও টু মাইনাস হলে সুপার অক্সাইড। এগুলো কিন্তু খুব ভালো করে দেখবি, আমি বারবার বলছি, এই কোশ্চেনগুলো আসে। পজিটিভ লিগ্যান্ডের মধ্যে দুটো এক্সাম্পল আছে, নাইট্রোসেনিয়াম আর হাইড্রোজিনিয়াম, ঠিক আছে? এরপরে আছে হচ্ছে নিউট্রাল লিগ্যান্ডস। নিউট্রাল লিগ্যান্ডসের মধ্যে দেখ, এইচ টুও, নাইট্রোসিল, কার্বনিল, বেনজিন, ফসফিন, ঠিক আছে? এগুলো
NH3 অ্যামিন, পিরিডিল, হাইড্রোজিন, ঠিক আছে, আর কি আছে, ডাই মিথাইল ইথার, ডাই মিথাইল থায়ো ইথার। থায়ো ইথার কেন, এস দিয়ে হলে থায়ো ইথার, ও দিয়ে হলে ইথার। এটা বেসিক্যালি কিরকম দেখতে হয়, এটা যদি তুই দেখিস তাহলে এটা হবে এরকম। যদি এটা দেখতে হয় তাহলে সেটা হবে এরকম। এটাকে বলে ইথার, এটাকে বলে থায়ো ইথার। এগুলো একটু মাথায় রাখতে হবে, বোঝা গেছে, নামগুলো দেখবি। আচ্ছা, এইটাই হচ্ছে মেন ডেন্টিসিটি। হোয়াট ইজ ডেন্টিসিটি তো আমি তো বলেই দিয়েছি, দ্য নাম্বার অফ ইলেকট্রন পেয়ার ডোনেটেড বাই টু আ সেন্ট্রাল মেটাল অ্যাটম বাই লিগ্যান্ডস ইজ নোন অ্যাজ ডেন্টিসিটি। আচ্ছা, হাউ উই উইল আন্ডারস্ট্যান্ড কে কত ডেন্টিস্টের, কে কত ডেন্টের, এটা বুঝবো কীভাবে? শুধু একটা কথা মাথায় রাখবি, একটা ডোনার অ্যাটম ইজ ইকুয়াল টু ওয়ান লোন পেয়ার। মানে একটা লোন পেয়ার যার কাছে আছে সে একটা ডোনার অ্যাটম হয়ে গেল। তার মানে যদি আমি NH3 নিই, নাইট্রোজেনের মাথায় যে লোন পেয়ারটা আছে, তাহলে এখানে কতগুলো ডোনার অ্যাটম আছে, সে তো নাইট্রোজেন, তাহলে ও কত ডেন্টেড হবে, ওয়ান ডেন্টেড, কারণ একাই দিতে পারে। তাহলে NH3 ইজ দ্য মোনো ডেন্টেড লিগ্যান্ড। বোঝা গেল না, গেল না, বল? বুঝেছি। বোঝা গেল। আবার একটা জিনিসও মনে রাখতে হবে, যেরকম ধর হ্যালাইড, তুই যদি হ্যালাইড দেখিস, হ্যালাইডের কাছে তো ভাই 1 2 3 4 5 6 7 আর এক্স মাইনাস, বেসিক্যালি ধর Cl মাইনাস আছে, তার মানে এখানে আর একটা ইলেকট্রন, টোটাল 1 2 3 4, চারটে লোন পেয়ার আছে। তাহলে কি ও মানে পলিডেন্টেড হয়ে গেল না, ওর কাছে একটা অ্যাটমের কাছেই চারটে, আর একটা অ্যাটম ম্যাক্স টু ম্যাক্স একটা লোন পেয়ার ডোনেট করতে পারে। তাহলে এক্স মাইনাসটাও কিন্তু একটা মনোডেন্টেড লিগান হয়ে গেল। বোঝা গেল না, গেল না? বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? কারণ এক্স এর কাছে হতে পারে অনেকগুলো ইলেকট্রন আছে, বাট ও দেবে তো সেই একটাই। ক্লিয়ার? কতগুলো লোন পেয়ার ডোনেট করছে সেইটা ইম্পর্টেন্ট। ও একটা অ্যাটম একটাই লোন পেয়ার ডোনেট করতে পারে। সো সো আমরা এটাকে মোনোডেন্টেডই বলবো। ক্লিয়ার? Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস, F মাইনাস, এগুলো সব কি মোনোডেন্টেড লিগ্যান্ড। ক্লিয়ার? মনোডেন্টেড। ক্লিয়ার সব? আচ্ছা, হ্যাঁ, এখানে দেখ এবার ইউনিডেন্টেড বা মোনোডেন্টেড লিগ্যান্ড যে আছে, the ligand which donate one pair of electron to the central metal atom are called unidentate ligands. আচ্ছা, হয়ে গেল। এরপরে আছে দেখ বাইডেন্টেড লিগ্যান্ডস। বাইডেন্টেড লিগ্যান্ডস কিরকম হয় বলেছি, একটা লিগ্যান্ড দুটো লোন পেয়ার ডোনেট করতে পারে। তাহলে ওর কটা ডোনার অ্যাটম হবে, দুটো ডোনার অ্যাটম হবে। তো দুটো ডোনার অ্যাটম হতে হবে, একই না? দুটো ডোনার অ্যাটম হতে হবে। और एक चार्जर है दे दे। তাহলে ও দুটো ডোনার অ্যাটম হতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বাইডেন্টেড লিগ্যান্ডে যেটা খুব ফেমাস একটা এক্সাম্পল, আচ্ছা এখানে আমি ডেফিনেশনটা একবার রিডিং মেরে দিচ্ছি। লিগ্যান্ড উইচ হ্যাভ টু ডোনার অ্যাটমস অ্যান্ড হ্যাভ দ্য এবিলিটি টু লিঙ্ক উইথ দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটম অ্যাট আ টু পজিশন আর কল্ড বাইডেন্টেড লিগ্যান্ড। মানে একটু অনেকটা এরকম ব্যাপারটা, তাই না? যে আমার কাছে একটা সেন্ট্রাল মেটাল অ্যাটম আছে M, আমার কাছে এরকম একটা লিগ্যান্ড আছে যার কাছে দুটো অ্যাটম আছে, যার কাছে লোন পেয়ার আছে। তাহলে ও দিতে পারে, ও দিতে পারে, এরকম একসাথে দুটো দেবে। বোঝা যাচ্ছে না, কাছে না? তাহলে এরকম এই এ বিটাকে আমরা কি বলবো, বাই ডেন্টেড। বোঝা গেল? আর NH3-র ক্ষেত্রে কি হচ্ছিল, নাইট্রোজেনের কাছে শুধু ছিল, তো নাইট্রোজেন শুধু ডোনেট করছিল, অথবা এক্স মাইনাসের কাছে কি ছিল, একটা ইলেকট্রন ডোনেট করছিল। তাহলে এগুলো কি হয়ে গেল, মোনোডেন্টেড, তাই না? এটাও মোনোডেন্টেড। ক্লিয়ার? বল। আচ্ছা, একটা এক্সাম্পল দেখ, ফেমাস এক্সাম্পল, দিস ইজ কল EN, এরকম শর্ট ফর্মে লিখে দেবে তোকে EN। EN হচ্ছে ইথিলিন ডাইয়ামিন। ইথিলিন কেন, দেখ ইথিলিন মনে আছে তো, ইথেন মানে কি, দুটো কার্বনের চেন। তাহলে দেখ ইথেন মানে দেখ CH2 আর ডাইয়ামিন মানে দুটো NH2 আছে, দেখ দুটো NH2, তার জন্য ইথিলিন ডাইয়ামিন। ঠিক আছে? এবার দেখ এটাকে বলে যে সিমেট্রিক্যাল লিগ্যান্ড। কেন?
মাঝখান দিয়ে আমি যদি একটু কাটি, দেখ দুটো পুরো সিমেট্রিক্যালি ভাগ করা যাচ্ছে, ঠিক আছে, সিমেট্রিক্যালি ভাগ করা যাবে, বোঝা যাচ্ছে না যাচ্ছে না? বল। আর হ্যাঁ একবার হ্যাঁ আর বলছি, আরেকবার আমি বলছি, খেয়াল করিনি, আরেকবার বল। আরেকবার বলছি, দাঁড়া। ধরো আমার কাছে একটা মেটাল আছে, আমি বললাম ইথিলিন ডাইয়ামিন হচ্ছে CH2, এই হচ্ছে NH2, এই হচ্ছে NH2, এই হলো আমার লোন পেয়ার, এখান থেকে এটা ডোনেটে গেল, এই হলো আমার লোন পেয়ার, এখান থেকে এটা ডোনেটে গেল। আমি যদি মাঝখান থেকে এটা টেনে দিই লাইন, তাহলে দেখ এদিকে একটা হাফ চলে এলো, এদিকে একটা হাফ চলে এলো, তাই বলতে পারি এই লিগ্যান্ডটা একটা সিমেট্রিক্যাল লিগ্যান্ড। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। হুম, তাহলে এই কোন লিগ্যান্ডগুলো হুম। সিমেট্রিক্যাল হয় এটাও একটু মাথায় রাখা দরকার। তো এখন হয়তো তোদের মনে হবে দে কি বলছে, এ আবার কোনটা এ সিমেট্রিক্যাল হয়। এমটা মধ্যিখান দিয়ে ভাগ হয়ে গেল মানে ইন দ্য সেন্স মানে। এটা একটা ঠিক আছে, একটা মেটাল, আমরা কি বলেছি, আমরা যখন সিমেট্রি এলিমেন্ট ক্যালকুলেট করি তখন বলেছিলাম, ভুলে গেছিস, আমরা এক একটা অ্যাটমকে একটা স্পিয়ার ধরে নিই, তো স্পিয়ারের মাঝখান দিয়ে কেটে দিয়েছে মানে হাফ হাফ হয়ে গেছে, সেমি স্পিয়ার। এমটা মাঝখান থেকে দেওয়া, তুই যদি এমটা নাও কনসিডার করিস, তুই যদি এমটাকে ছেড়ে দে, কনসিডার করতে হবে না তোর। এবার দেখ তো, এবার সেন্টার আর্থ লাগছে। এবার হচ্ছে। ওটাই ওইটাই, আচ্ছা, আমি যদি তো মেটাল এমটাকে থাকে দেখানো তাহলে যায়। সেটা হাফ হাফ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ ওটাই, মেটালটা হাফ হয়ে বেরিয়ে গেল, ওটাকে ওইটাই ধরছে। তুই লিগ্যান্ডটাকে দেখ সিমেট্রিক্যাল কিনা, ঠিক আছে। আচ্ছা এখানে কতগুলো ডোনার অ্যাটম আছে, এই যে NH2 কাছে লোন পেয়ার আছে সেটা ডোনার, আর এই NH2 কাছে লোন পেয়ার আছে সেটা ডোনার, তাহলে দুটো ডোনার, তাহলে এটা কি বাইডেন্টেড লিগ্যান্ড, বোঝা গেল? হুম, বুঝলাম। আচ্ছা, তাহলে এবার একটা জিনিস লক্ষ্য কর, এরা যদি মেটালের সাথে রিং বানায়, তাহলে এটা 1 2 3 4 5 5 মেম্বারের একটা রিং বানাচ্ছে। হুম, হুম এবার আমি হুম। একটা কথা বলেছিলাম, রিং হওয়া মানে সেখানে চিলেট ফর্মেশন হওয়া, চিলেট চিলেট, ফরমেশন, আর হ্যাঁ। চিলেট ফর্মেশন হওয়া মানে তার স্টেবিলিটি বেড়ে যাওয়া, বলেছিলাম। হুম তাহলে এটা মাথায় রাখবি, এগুলোকে আমরা যে কোনো, যদি বাইডেন্টের লিগ্যান্ড হয় তারা কি করে, চিলেটিং লিগ্যান্ডও বলে তাদেরকে, কারণ তারা রিং ফর্ম করে, তাই জন্য এদেরকে চিলেটিং লিগ্যান্ডও বলে। ক্লিয়ার? হুম এদেরকে চিলেটিং লিগ্যান্ডও বলে। ক্লিয়ার? হুম হুম আচ্ছা, এই আরও একটা এক্সাম্পল, PN, প্রোপিলিন ডাইয়ামিন, এরকম দেখতে হবে, ঠিক আছে। এবার আমি তোদেরকে একটা बंद कर दो, हाँ बंद कर दो भाई, इतना आवाज़ कहाँ से आ रहा है? ये लोगों ने गाना लगाया है, बिहारी गाना लगाया है, क्यों? पंजाबी गाना ही है, हरियाणवी गानी है। लोग तो आज तो उत्सव पंजाबी लोगों का है। पता नहीं भाई, এখানে বিহারি গান চলছে, ওখানে পাঞ্জাবি গানা চলছে। আচ্ছা, এবার দেখ তাহলে, এবার আমি কি করতে পারি, এখানে দেখ এখানেও দুটো ডোনার অ্যাটম, এই NH2 এই NH2, বাট দিস ইজ নট সিমেট্রিক্যাল। আমি যদি মাঝখান দিয়ে কাটি, এইটা একটা অন্যরকম, এইটা একটা অন্যরকম, ইট ইজ নট সিমেট্রিক্যাল, তাই না? তাহলে এটা একটা আনসিমেট্রিক্যাল লিগ্যান্ড। কতগুলো ডোনার সাইড, দুটো, আর যখন রিংটা ফর্ম হয়ে যায়, কত মেম্বারের রিং ফর্ম হবে, 1 2 3 4 5, 5 মেম্বারের রিং ফর্ম হবে। এই ইনফরমেশনগুলোই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই লিগ্যান্ডটাকে কী নাম দেওয়া হয়েছে, শর্ট ফর্মে ডাকা হয় PN, আর আসলে বলা হয় প্রোপিলিন ডাইয়ামিন। প্রোপিলিন মানে 1 2 3, তিনটের চেন প্রোপিলিন, তাই, আর ডাইয়ামিন, এটাকে যদি তুই IUPAC নেমিংয়ে বলিস তাহলে সেটা হবে প্রোপেন 1 2 ডাইয়ামিন, বোঝা গেল, যদি নর্মালভাবে বলতে হয়। হুম। এরকমভাবে দেখবি, আমি তোকে অনেকগুলো লিগ্যান্ড এখানে দিয়েছি, এই যে TN, ব্রো, হোয়াইট সল্ট, আইজ্যাক 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 টুক এটা,
ট্রাইমিথাইল ডায়ামিন, ঠিক আছে? তো ট্রাইমিথাইল ডায়ামিন হচ্ছে এরকম এরকম হবে প্রোপেন 1,3 ডায়ামিন। এবার সব কটা দেখবি লেখা আছে সিমেট্রিক্যাল, কত মেম্বার রিং ফর্ম হবে, ঠিক আছে? আর কতগুলো ডোনার সাইট আছে। বাইডেন্টেড লিগ্যান্ড 25, অবভিয়াসলি দুটোই ডোনার সাইট হবে, এটা নতুন কিছু বলার এটা নেই। পুরো সিমেট্রিক্যালি হচ্ছে। হ্যাঁ, বিএন, বিউটেলিন ডায়ামিন, এই নামগুলো যদি তুমি মনে না রাখো তাহলে তুমি কিন্তু নেমিং করতে পারবে না। আমি আবার বলে দিলাম, নাম মনে রাখতেই হবে, ঠিক আছে? এই নাম মনে রাখতে হবে, দরকার পড়লে বাড়িতে লিস্ট বানিয়ে মুখস্থ করা শুরু করে এটাকে। আমি তো তাই করেছিলাম আমার সময়, ঠিক আছে? বিউটিলিন ডাইয়ামিন আমার যেমন এখনও মনে থাকে, OX2 মানে হচ্ছে অক্সালেট, OX2 মাইনাস এটা হচ্ছে অক্সালেট। অক্সালেট দেখতে কেমন হবে? এরকম। এটা দেখ দুটো ডোনার অ্যাটম, এই ও মাইনাস এই দুটো ডোনার অ্যাটম, ঠিক আছে? এসি মাইনাস, এটা হচ্ছে অ্যাসিটাইল অ্যাসিটোনেট, এরকম দেখতে হয়, ঠিক আছে? এরও দুটো ডোনার অ্যাটম। কোথা দিয়ে দুটো ডোনার অ্যাটম? এই যে এই এই ডাবল বন্ড ও এর লোন পেয়ার দিয়ে ডোনেশন হয়, আর এই ও মাইনাসের মাইনাসটা দিয়ে ডোনেশন হয়। সো দেয়ার আর টু ডোনার অ্যাটমস। তারপরে কি আছে দেখি, হ্যাঁ, ডিএমজি মাইনাস ডাইমিথাইল গ্লাইকোমেট, এটাও লাগে। এবার দেখ, সত্যি কথা বলতে আমি এখন বলবো না যে কোনগুলোই পড়তে হবে, কোনগুলো একদম আসে না, আমি এখন বলবো না। আমি বলবো আগে সব কটা চেষ্টা কর। যখন তুই কোশ্চেন করাবো তুই নিজেই বুঝতে পারবি কোনগুলো বারবার রিপিট হচ্ছে, কোনগুলো ইম্পর্টেন্ট। ধীরে ধীরে তুই দেখবি তোর মাথায় শুধু ওগুলোই থাকবে, বাকিগুলো থাকবে না। কিন্তু এখন আপাতত সব কটা পড়তে শুরু কর। বোঝা যাচ্ছে না? হুম। দেখবি একটু একটু পড়লে না, ধর কোনো দিন দিয়ে দিল কমনের বাইরে, তখন কিন্তু তোর হেল্পই হবে। তাই জন্য আমি প্রথমে বলি যে এখন টাইম আছে যখন পড়, একটু রিডিং মার ভালো করে, ঠিক আছে? তারপরে দেখ গ্লাইসিনেট, তারপরে এই যে এরকম রিং এরকমভাবে থাকতে পারে, এটা তো খুবই ইম্পর্ট্যান্ট। ডাইফ্রিডাইল, ঠিক আছে? DIPY এরকমভাবে থাকবে, ডাইফিরিডাইল এরকম। তারপরে অর্থোফিনান্সোলিন এরকম আসতে পারে। আমি অনেকগুলো এক্সাম্পল এখানে দেওয়া আছে বাইডেন্টেড লিগ্যান্ড, আমি এত যাচ্ছি না, ধীরে ধীরে দেখবি। এবার পলিডেন্টেড লিগ্যান্ডেরও দেওয়া আছে দেখবি, যেখানে দুইয়ের থেকে বেশি আছে। দেখ এখানে প্রথম ডাইইন, মানে এটা সেম ভাবে উপরে দেওয়া আছে। একদম ডাইইন একই প্রসেস। একই প্রসেস। এই দেখ লোন পেয়ার একটা, দুটো, তিনটে। আমার সব সময় দেখবি এখানে এরকম সাইডে দেখানো আছে। এই এই কি বলে, এই কম্পাউন্ডটা খুব ফেমাস, এটাকে লাভ লিগ্যান্ডও বলা হয়, ঠিক আছে? কেন? দেখ মেটালের সাথে লিঙ্ক হওয়ার পর একটা দেখতে পাচ্ছি হার্টের টাইপের চিহ্ন আসছে, হ্যাঁ। তো এটাকে লাভ লিগ্যান্ডও বলে অনেকে, এরকম ব্যাপার আছে, ঠিক আছে? মানে ইয়ার্কি মেরে বলে, লেখে না বাট বলে লাভ লিগ্যান্ডের একটা ভালোবাসার চিহ্ন তৈরি করছে, এটাই আর কি। এখানে কতগুলো রিং ফর্মেশন হচ্ছে দেখ, দুটো, 1 2, দুটোই 5 মেম্বার করে হবে, 1 2 3 4 5, 1 2 3 4 5, 5 মেম্বার করে দুটো রিং ফর্মেশন হচ্ছে, ঠিক আছে? এখানে সব লেখা আছে, 2 রিং ফর্মড, 2 5 মেম্বার রিংস, সব লেখা আছে। এ দেখ IMDA2 মাইনাস এরকম দেখতে হবে, সব লেখা আছে। এইটা খুব ইম্পর্টেন্ট, এই যে এটা TRIEN, ট্রাই ইথিলিন টেট্রাঅ্যামিন। কেন? 1 2 3 4, কেউ কি বেরিয়ে গেল না? সবাই তো আছে। ট্রাইথিলিন টেট্রাঅ্যামিন কেন? 4টে অ্যামিন গ্রুপ আছে তাই। এটা দেখবি এখানে সব এরকম। আচ্ছা, এইটা তো মোস্ট ইম্পর্টেন্ট, EDTA, এটা আমি আসছি, দেখি আর কি আছে এখানে। আচ্ছা, আমি তোদেরকে কাজ দিলাম এই লেকচার 4-এর আগে, মানে 21 নম্বর পাতা অবধি কমপ্লিট করবি দেখে। আমি EDTA এখন বুঝিয়ে এটা আমি ছেড়ে দিচ্ছি। দেখ EDTA হলো ইথিলিন, না এটা 25 অবধি আছে, মানে হ্যাঁ কাল পরের দিন তো এটা করিয়ে পুরোটা শেষ হয়নি, 3-4 পাতা বাকি আছে।
ইডিটিএ শেষ করি দেখ। এটা হবে না, শেষ করলে টাইম হবে না, 10:30 বেজে গেছে। ও 5 পাতাই তো পড়ে। ও 5 পাতার মধ্যেই অনেক কিছু আছে মনা, 5 পাতার মধ্যে আমাকে অনেক কিছু বোঝাতে হবে, এটা নাহলে আমি বোঝাতাম, এটার মধ্যে অনেক কিছু বোঝানোর ব্যাপার আছে, নাহলে আমি বোঝাতে দিতাম। ফ্লেক্সিডেন্ট, আচ্ছা দাঁড়া, ফ্লেক্সিডেন্টের আছে, আচ্ছা খুব একটা কিছু নেই, বুঝিয়ে দিচ্ছি তাহলে, দাঁড়া, ঠিক আছে বুঝিয়ে দিচ্ছি তাহলে, কত টান। না না বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, ঠিকই আছে, দাঁড়া বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ 2 দিন করে ঠিকই আছে, একটা পিডিএফ 2 দিন তো লাগবেই। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এটা 5-10 মিনিট বেশি লাগবে। আচ্ছা দাঁড়া, আমি ইডিটিএটা আগে একটু বলে দিই। ইডিটিএটা হলো এই স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা মুখস্থ করতে হবে, মুখস্থ, ঠিক আছে। ইডিটিএ 4-, ইথিলিন ডাইয়ামিন টেট্রাঅ্যাসিটেট। ইথিলিন ডাইয়ামিন কেন, দেখ ইথিলিন ডাইয়ামিন দুটো এনএইচ, কিন্তু টেট্রা অ্যাসিটেট, অ্যাসিটেট মানে হলো এই গ্রুপটা, দেখ এই NH2 ছিল তো, হাইড্রোজেনগুলোকে রিপ্লেস করেছে এই অ্যাসিটেট গ্রুপগুলো, 4টে করে অ্যাসিটেট গ্রুপ রিপ্লেস করে দিয়েছে, তাই টেট্রা অ্যাসিটেট, বোঝা গেছে। এবার কে কে ডোনেশন করতে পারে, এই O-, এই O-, এই O-, এই O-, 4টে O-, আর এই দুটো N, তাহলে টোটাল 6টা। এর কতগুলো ডোনেশন সাইট, 6টা, তাহলে এটা একটা হেক্সাডেন্টেড লিগ্যান্ড বলতে পারিস। বাট এর একটা ব্যাপার আছে, একটা টাইপ অফ ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ডের মতো কাজ করে, ঠিক আছে, এটা টাইপ অফ ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড, ওয়ান টাইপ অফ, ঠিক আছে। পরবর্তীকালে আমরা এক্সাম্পেলে দেখতে পাবো, আমি একটা এক্সাম্পল হয়তো এখানে লিখেছি, হ্যাঁ এখানে একটা আছে। আচ্ছা তোরা এই কোশ্চেনগুলো দেখবি, আমি পরের দিন এই কোশ্চেনগুলো একটু ডিসকাস করবো যদিও, ঠিক আছে, 2-1টা কোশ্চেন আমি পরের দিন ডিসকাস করবো, আপাতত আমি বলছি না কিছু। আচ্ছা এখানে কিছু কোশ্চেন দিয়েছি, এটাও দেখবি, 2-1টা কোশ্চেন পরের দিনই বলবো, আপাতত আজকে লিগ্যান্ডগুলো শেষ করে দিই। আচ্ছা ফ্লেক্সিডেন্টেড মানে দেখ, ফ্লেক্সিডেন্টেড মানে লিগ্যান্ড হুইচ শোজ ভেরিয়েবল ডেন্সিটি, যেমন দেখ CO3 2-, এবার দেখ এখানে দুটো দিয়েও ডোনেট করতে পারে, ও চাইলে শুধু একটা দিয়েও ডোনেট করতে পারে। हाँ मुझे लगेगा अभी 100% नेचुरल तो एक लेके आ जाना। ये ले जा फिर, वो वाला छोटा वाला। छोटा वाला लेके ए क्लास खत्म होगा तो आना रूम पे। आ रहा हूँ, छोटा वाला तू ले जा। ঠিক আছে, তাহলে এটা দুটো দিয়ে একসাথে ডোনেট করতে পারে, অথবা একটা একটা করেও ডোনেট করতে পারে, ঠিক আছে। SO4 2- এরও সেই সেম কাহিনী, আর কিছু বলার নেই এখানে, এদের সবার সেম কাহিনী। NO3- এইগুলো মনে রাখবি কারা ফ্লেক্সিডেন্টেড, ঠিক আছে, কারা ফ্লেক্সিডেন্টেড এগুলো আমার মাথায় রাখবে। আচ্ছা অ্যাম্বিডেন্টেড মানে সেই বলেছিলাম, যে কোনো একের বেশি ডোনার সাইট থাকতে পারে, বা দেবে একটা দিয়ে, যেমন হচ্ছে সায়ানাইড, দেখ সায়ানাইডের কার্বন দিয়েও ডোনেট হতে পারে, নাইট্রোজেন দিয়ে হতে পারে। তোরা জানিস যখন NC লিখি তখন নাইট্রোজেন দিয়ে ডোনেট হয়, এটাকে বলে আইসোসায়ানাইড, আর যখন CN দিয়ে ডোনেট হয় তখন এটাকে বলে সায়ানাইড, মনে পড়ে সায়ান কি? হ্যাঁ হ্যাঁ মনে আছে। দাদা দেখ CN- মানে সায়ানাইড, CN- আইসোসায়ানাইড, ঠিক আছে। NO2- নাইট্রোজেন দিয়ে ডোনেশন হলে নাইট্রো, ও দিয়ে ডোনেশন, অক্সিজেন দিয়ে ডোনেশন করলে নাইট্রিটো। এগুলোই হচ্ছে মেন বোঝার, কোনটা দিয়ে ডোনেশন করলে কি নাম হবে, এই নামগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে, আর কিছু না। হ্যাঁ এই জায়গাটা একটু মুখস্থের পার্ট আছে এই চ্যাপ্টারে, আমার কিছু করার নেই এখানে, ঠিক আছে। ক্লিয়ার না, ক্লিয়ার না? বুঝেছি। ঠিক আছে, তাহলে এখানে আর তো সেরকম কিছু নেই, কিছু কোশ্চেন্স আছে। আর চিলেটিং লিগান্ডের ব্যাপারে এটা একটা থিওরি আমি লিখে দিয়েছি, লেখাই আছে চিলেটিং লিগান্ড, তুই জানিস যে এইমাত্র দেখলি, যেখানে ওই পলিডেন্টেড লিগান্ড দিয়ে মানে ডোনেশন হওয়ার পর একটা রিং ফর্ম করছে, চিলেট ফর্ম করছে, তাই জন্য একটা স্টেবিলিটি ফ্যাক্টর বেড়ে যাচ্ছে, এই সিম্পল জিনিস, ঠিক আছে। এই থিওরিটা একবার পড়বি, যা আমি বললাম বাংলা এখানে সেটাই লেখা আছে, ঠিক আছে, পড়ে দেখবি, না প্রবলেম হলে আমাকে বলবি,
আর পরের দিন আমি দু একটা কোশ্চেন এখান থেকে করাবো। কোশ্চেনগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এরকম টাইপেরই কোশ্চেন স্কুলেও দেয়, এমনকি তোর কী বলে এটাকে, যেই মেন্স নিটে তো দেয়। হুম, স্কুলে এরকম টাইপেরই কোশ্চেন দেয়, ঠিক আছে। আচ্ছা। আর এটা পুরো কেমিস্ট্রির সব থেকে হায়েস্ট কী বলবো, ওয়েটেজওয়ালা Scoring chapter. চ্যাপ্টার। ওয়েটেজওয়ালা এবং কোডিং চ্যাপ্টার, বুঝলি, হুম। এটা খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তাহলে আজকে প্রথম পিডিএফটা মোটামুটি শেষ করলাম, কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেখাবো। এবার তোদের কাজ হলো এই যে যতগুলো আমি লিগ্যান্ড পড়ালাম সেই লিগ্যান্ডগুলোর নামগুলো মুখস্থ করতে হয় ভাই। দেখ একদিনে হবে না, আমিও জানি, একদিনে কোনো দিনই সম্ভব না করা। তাই জন্য শুরু কর, যতদিনে আইইউপিএসসিতে পৌঁছাবো ততদিনে যেন হয়ে যায়। আইইউপিএসসি তো পরের দিনই ঢুকে যাব, বাট ধীরে 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 যেন হয়ে যায়, এটাই মেন কথা। বোঝা যাচ্ছে না ক্লিয়ার তো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করলাম। হ্যাঁ। ঠিক আছে, চলো তাহলে, গুড নাইট। ওকে ওকে ওকে, চলো। কোনো কোশ্চেন আছে সায়ুদ, সায়ঙ্কি? হুম। হ্যালো।